হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োভার্সিটি। আজকে আমরা শুরু করতে চলেছি স্কিল এনহ্যান্সমেন্টস কোর্সে ইউনিট 2 এর লাস্ট টপিক ডিফারেন্ট বায়োফিজিক্যাল টেকনিক্স, যার আন্ডারে আছে ইউভি ভিজিবল অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এই পেপারটা তোমাদের অ্যাকচুয়ালি নেক্সট সেমিস্টারের কেমিস্ট্রির একটা পার্ট, কিন্তু যেহেতু বায়োকেমিস্ট্রিতে ইউভি ভিজিবল অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিটা খুবই দরকার হয়, মানে তোমরা ম্যাক্সিমাম যে ল্যাব এক্সপেরিমেন্ট গুলো করবে তাতে সব থেকে বেশি ইউজ করা হবে ইউভি ভিজিবল অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। তো সেই জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই টপিকটা দেওয়া হয়েছে। আমি এখানে তোমাদের যা পড়াবো তারপরে তোমাদের হয়তো কেমিস্ট্রি পেপারে খুব সামান্য কিছু এক্সট্রা জিনিস পড়তে হতে পারে বা নাও হতে পারে। আমি এখানে তোমাদের অনেকটা ডিটেলসে পড়িয়ে দিচ্ছি। এবার তোমাদের যে নোটসটা আমি দিয়েছি সেখানে হচ্ছে তোমাদের ডিটেলসে অনেক কিছু লেখা আছে, এবার সেগুলো তো আমার রিডিং পড়িয়ে কোনো লাভ নেই। তো আমি তোমাদেরকে মেন জিনিসটা এখানে বুঝিয়ে দেব, আর সাথে হচ্ছে আমি যে 2024 সালে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা এসেছে সেটা ডিসকাস করে নেব। এই টপিকটা যেহেতু মানে তোমাদের নতুন সিলেবাসটা 2024 থেকে কার্যকর হয়েছে, তো সেজন্য আমার হাতে এই সেট পেপারের একটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তো আমি সেটাই করাবো। আমি তোমাদের কিছু ম্যাথস আমি অন্যান্য জায়গা থেকে নিয়ে তোমাদের আমি দিয়ে দেব, সেগুলো তোমরা সলভ করবে, প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। তো চলো আমরা শুরু করি পড়ানো। প্রথমেই যেটা আছে তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে এই যে লাইটের ডুয়াল নেচার নিয়ে জানতে হবে। লাইটের ডুয়াল নেচার কি কি? একটা হচ্ছে ওয়েভ আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। এই ওয়েভ নেচার আর পার্টিকেল নেচার সম্বন্ধে অনেক সায়েন্টিস্ট অনেক তাদের মন্তব্য রেখেছিলেন। প্রথম যিনি রেখেছিলেন তিনি হচ্ছেন ক্রিশ্চিয়ান হাইজেন্স। তিনি বলেছিলেন যে লাইট ওয়েভ হিসেবে ট্রাভেল করে। তার জন্য কি প্রমাণ দিয়েছিলেন উনি? তিনি যে প্রমাণ দিয়েছিলেন সেটা হচ্ছে যে লাইটের রিফ্লেকশন, রিফ্রাকশন এন্ড ডিফ্রাকশন। এই তিনটে ওয়ার্ডের মানে কি? তোমরা যারা বাংলায় পড়েছো যে প্রতিফলন, প্রতিসরণ এবং বিবর্তন, এই তিনটেই হচ্ছে রিফ্লেকশন, রিফ্রাকশন এন্ড ডিফ্রাকশন। রিফ্লেকশন মানে ডিফ্রাকশনে কি? ডিফ্রাকশনে হচ্ছে যে লাইট 7টে রঙে ভেঙে যাচ্ছে, সেইটা হচ্ছে ডিফ্রাকশন। এরপর থমাস ইয়ং যেটা বলেছিলেন, যে প্রমাণটা দেখিয়েছিলেন, সেটা হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্নস। ইন্টারফারেন্স প্যাটার্নটা কি? এই যে দেখছো এখানে লাইটটা আসছে, এই ছবিতে লাইটটা আসছে, দেখছো এখানে একটা পাতলা সিটের মধ্যে দিয়ে গিয়ে এখানে ছায়া উপছায়ার মতন তৈরি করছে। এই যে মেন ছায়াটা তৈরি হচ্ছে, তার পাশে কতগুলো উপছায়া, এটা একমাত্র লাইট ওয়েভ হিসেবে ট্রাভেল করলে সম্ভব হয়। তো তিনি এই প্রমাণটা দেখিয়েছিলেন। এরপর পার্টিকেল থিওরি সপক্ষে প্রমাণটা কে দিয়েছিলেন? সেটাই তিনি হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। এর নাম তো সবাই শুনেছ। তিনি কি প্রমাণ দেখিয়েছিলেন? তিনি প্রমাণ দেখিয়েছিলেন ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টে কি হয়? ফটো ইলেকট্রিক এফেক্টে এই দেখো এখানে তোমরা ফটোসিনথেসিসও পড়েছো যে গাছ যে ফোটন কণাটা অ্যাবজর্ব করে দেন ফটোসিনথেসিস করে, সেম এইরকম উনি দেখিয়েছিলেন যে মেটাল প্লেটে লাইট পড়লে যে লাইটের ফোটন কণাগুলো অ্যাবজর্ব করে সেখান থেকে ইলেকট্রন ইমিট করে, মানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তিনি এই প্রমাণটা রেখেছিলেন। তো এখান থেকে তিনি বলেছিলেন যে লাইট পার্টিকেল হিসেবে ট্রাভেল করে। এবার কোয়ান্টাম সিনথেসিস বলেছে, কোয়ান্টাম সিনথেসিস দুটো তত্ত্বকে সাপোর্ট করেছে। তার সেখান থেকে কি এস্টাবলিশ হয়েছে? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে লাইট ওয়েভ হিসেবেও ট্রাভেল করে প্লাস পার্টিকেল হিসেবেও ট্রাভেল করে। কোয়ান্টাম মেকানিক্স এই দুটোকেই মানে দুটো ভিউকেই এস্টাবলিশ করেছে। এবার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এখানে কিছুটা আমি এক্সপ্লেন করেছি। ওয়েভ হচ্ছে ওয়েভ হিসেবে যখন লাইট ট্রাভেল করছে সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? লাইট দুটো ফিল্ডের সঙ্গে মানে
ওরা অ্যাকচুয়ালি লাইট হচ্ছে যে ওয়েভটা ট্রাভেল করছে, সে এখানে দেখতে পাবে ম্যাগনেটিক ফিল্ডও ট্রাভেল করছে, ইলেকট্রিক ফিল্ডও ট্রাভেল করছে, কিন্তু একে অপরের লম্বভাবে ট্রাভেল করছে। এই যে এই ছবিটা, এই ছবিটা তোমরা দেখো, এই যে ইলেকট্রিক ফিল্ড, রেড কালারটা ইলেকট্রিক ফিল্ড আর ব্লু কালারটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। দুটো ফিল্ডের মধ্যে দিয়ে লাইট কিন্তু যাচ্ছে, এটা একে অপরের লম্বভাবে যাচ্ছে। এইটা হচ্ছে লাইটের ওয়েভ নেচার বলে। এবার লাইটের আমরা যদি স্পিড দেখি সেটা কত, সি দিয়ে সেটাকে ইন্ডিকেট করা হয়, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভ্যাকামে। এবার পার্টিকেল লাইট যেটা যাচ্ছে, আমরা প্রত্যেকটা লাইট যে ফোটন বলছি, এই যে দেখো লাইট কি হচ্ছে, মানে লাইট কনসিস্ট করে ফোটন। এই যে লাইটটা আসছে পার্টিকেল হিসেবে, সে পার্টিকেল গুলোকে কি বলে, পার্টিকেল গুলোকে বলা হয় ফোটন। আর এই ফোটনের এনার্জি ফর্মুলাটা হচ্ছে E=h নিউ। এই ভি এর মতো এটাকে বলা হয় নিউ, আর এইচটাকে আমরা জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এবার ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন কি, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, রিলেশন হচ্ছে সি ইকুয়ালস টু ল্যামডা নিউ। ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর সিটা হচ্ছে স্পিড। এবার তোমরা দেখতে পাবে আমরা যদি এই ল্যামডাটাকে এই সাইডে নিয়ে চলে আসি সমান মানে ইকুয়েশনের, দেন কি হচ্ছে ল্যামডা আর নিউ কিন্তু একে অপরের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে সম্পর্কে। তার মানে কি হচ্ছে, যদি আমাদের ল্যামডার পরিমাণ কমে যায়, মানে ওয়েভলেংথ যদি শর্ট হয়ে যায়, দেন নিউ এর পরিমাণটা বেড়ে যাবে। এবার নিউ এর পরিমাণ বেড়ে যাওয়ার মানে কি, তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে E=h নিউ, এখানে নিউ এর পরিমাণটা বেড়ে যাওয়া মানে নিউ এর ভ্যালুটা বেড়ে যাওয়ার মানে কি, এনার্জিটা বেড়ে যাচ্ছে। তার মানে কি শর্টার ওয়েভলেংথ হলে হায়ার এনার্জি, আর যদি এনার্জি কম হয় তার মানে কি আছে, তখন তখন কিন্তু হবে ওয়েভলেংথটা ছোট, ওয়েভলেংথটা বড় হবে, মানে একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে লাইট কি বোথ ওয়েভ আর পার্টিকেল দুটো হিসেবে সাইমেলটেনিয়াসলি, মানে লাইট মানে লাইটের অস্তিত্ব যেটা আছে সেটা ওয়েভ আর পার্টিকেল দুটো হিসেবে লাইটের অস্তিত্ব আছে। এই এক্সপেরিমেন্ট থেকে প্রুভ করা হয়েছে, মানে এই এক্সপেরিমেন্ট গুলো থেকে এটা প্রমাণিত হয়েছিল। এবার এর ডিটেলস অনেক কিছু হয়, তোমাদের কেমিস্ট্রিতে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বে তখন সেখানে তোমরা অনেক ডিটেলসে পড়বে। এবার যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার আর এটা মানে যেহেতু বায়োকেমিস্ট্রি, তো তোমাদের যতটুকু জানা দরকার ততটুকু জানাচ্ছি, তোমাদের কি এর বেশি এখন লাগবে না, তোমরা যখন কেমিস্ট্রি পেপার হবে তখন তোমাদের লাগতে পারে। এরপর হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা কি, তোমাদের কিছুক্ষণ আগেই আমি বললাম যে লাইট দুটো ফিল্ডের মধ্যে দিয়ে লাইট ওয়েভ হিসেবে যাচ্ছে, দুটো ফিল্ডের মধ্যে দিয়ে যায় একে অপরের পারপেন্ডিকুলার হয়ে। তো এই জন্য মানে একটা ইলেকট্রিক একটা ম্যাগনেটিক, সেই জন্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা হচ্ছে। এবার এদেরকে কি কি ভাগে ক্লাসিফাইড করা যায়, ক্লাসিফাইডটা করা হয় ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি আর এনার্জি, এইগুলোর উপর বেস করে, মানে এই হ্যাঁ এই মানে এই ক্যারেক্টারিস্টিক গুলোর উপর বেস করে এদেরকে ভাগ করা যায় হচ্ছে গামা রে, এক্স রে, ইউভি মানে আলট্রাভায়োলেট, ইউভি হচ্ছে আলট্রাভায়োলেট, ভিজিবল, আইআর, মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ, এগুলোতে করা যায়, এদেরকে ক্লাসিফাই। এবার এই যে গামা রেটা তোমরা দেখবে যে একদম এই সাইডে আছে, গামা রে হচ্ছে শর্টার ওয়েভ, শর্টার ওয়েভ মানে কি এদের এনার্জি অনেক বেশি, এদের ফ্রিকোয়েন্সিও অনেক বেশি। আর যদি তোমরা রেডিওটাকে দেখো, রেডিওর হচ্ছে এর ওয়েভলেন্থ কিন্তু কম, কিন্তু এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কম। এবার হচ্ছে সরি ওয়েভলেন্থ হচ্ছে লঙ্গার, ওয়েভলেন্থ বেশি। এবার ফ্রিকোয়েন্সি হচ্ছে কম আর এনার্জি কম, মানে গামা রে হচ্ছে ওয়েভলেন্থ ছোট আর রেডিও হচ্ছে ওয়েভলেন্থ লঙ্গার মানে বড়। এবার এই যে গামা রে, এক্স রে, যেহেতু এগুলোর মানে এনার্জি অনেকটা বেশি আর ওয়েভলেন্থ ছোট, এবার এনার্জি বেশি হওয়ার জন্য কি হয়, ওয়েভলেন্থ ছোট হওয়ার জন্য এনার্জি বেশি হওয়ার জন্য এরা হচ্ছে যে কোনো জিনিসকে পেনিট্রেট করতে পারে। এই যে এক্স রে করলে দেখবে আমাদের হাড়ের ছবি করা হয় বোনস এর, এই
এক্স-রে তার মানে কি হচ্ছে, এক্স-রে আমাদের স্কিন সব মানে পেনিট্রেট করে আমাদের হাড়ের কাছে পৌঁছে যেতে পারে। এর জন্য কি হয়, এর জন্য কিন্তু আমাদের অনেক সেলুলার ড্যামেজ, সেলুলার ড্যামেজটা কিভাবে হয়, এক্স-রে গামা রে এগুলো আমাদের ডিএনএ স্ট্রাকচারে মিউটেশন করে দেয়। এবার মিউটেশন করা মানে হচ্ছে আমাদের সেলুলার অনেক ক্ষতি, সেলুলার ড্যামেজ হয়। এই জন্য অনেক সময় দেখা বেশি ইউএসজি বা এক্স-রে করতে বারণ করে। আর এই যে আয়ার মাইক্রোওয়েভ রেডিয়াম, এগুলো লোয়ার এনার্জি রেডিয়েশন, আর এদের ওয়েভলেন্থটা বেশি। এগুলো কি করা হয়, এগুলো যে কমিউনিকেশন রেডার ওগুলোতে ইউজ করা হচ্ছে। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কনসিস্ট অফ অসিলেটিং ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড। এই জন্য এদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এসেছে। The electric and magnetic fields perpendicular of each other and to the direction of propagation. দেখো যেদিকে যাচ্ছে ইলেকট্রিক ওয়েভটা, তার সাথেও কিন্তু ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, মানে এদের তিনটেই, মানে যেদিকে ওদের মানে ওদের যাওয়ার দিকটা, মানে যেদিকে ওয়েভটা ট্রাভেল করছে সেই দিকটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড সবাই কিন্তু একে অপরের পারপেন্ডিকুলার হয়ে। ভ্যাকামের স্পিড হচ্ছে 3 × 10⁸, আর ফোটন এনার্জি যেটা সেটা হচ্ছে কিভাবে দেওয়া যায়, E equals to h nu বা E equals to h c by lambda। যদি আমরা ওয়েভলেন্থ দিয়ে ক্যালকুলেট করি দেন আমরা c by lambda এই ফর্মুলাটাই ইউজ করতে পারি। শর্টার ওয়েভলেন্থ, হায়ার ফ্রিকোয়েন্সি, হায়ার এনার্জি। এবার এখানে হচ্ছে আমি কিছু তোমাদের ইউজ লিখে দিয়েছি, সেগুলো তোমরা তোমাদের নোটসেও দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। তো চলো এবার হচ্ছে যে স্পেকট্রোস্কোপি কি। স্পেকট্রোস্কোপিটা হচ্ছে ইউভি স্পেকট্রোস্কোপি ব্যাপারে যদি পার্টিকুলারলি বলি, এটা দুটোই, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। মানে আমরা যদি জানতে চাই যে একটা কোনো স্যাম্পেলে কতটা কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটা আমরা হচ্ছে ইউভি স্পেকট্রোস্কোপি থেকেও জানতে পারি। আবার যদি আমরা জানতে চাই স্যাম্পেলে ডিএনএ আছে নাকি প্রোটিন আছে, সেটাও আমরা এই যে স্পেকট্রোস্কোপি থেকে জানতে পারি, পার্টিকুলার ইউভি স্পেকট্রোস্কোপি। আর এটা আমরা মানে ইউভি স্পেকট্রোস্কোপি এই যে এই স্টাডিটা আমরা কিভাবে করি, এটা করি আমরা এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর সাথে মলিকিউলার ইন্টারঅ্যাকশন, এই ইন্টারঅ্যাকশনটা দেখে আমরা কিন্তু মানে স্পেকট্রোস্কোপি কি আমরা মানে ইন্টারঅ্যাকশনের উপরে আমরা স্পেকট্রোস্কোপিটা স্টাডি করতে পারি। এই যে ইট ক্যান বি কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। এবার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেহেতু মানে ওয়াইড রেঞ্জ রেডিয়েশন টাইপ, রেডিও থেকে গামা রেজ মানে অনেক আছে, কিন্তু আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে দুটো মাত্র দেখবো, ইউভি আর ভিজিবল, এই দুটো রেঞ্জ নিয়ে আমরা কিন্তু এখানে পড়াশোনা করব। এবার এখানে আমি কিছু ফর্মুলা দিয়ে দিয়েছি, এই যে দেখো এখানে ফর্মুলা গুলো হচ্ছে যে কিছুক্ষণ আগে বললাম ল্যামডা ইকুয়ালস টু সি বাই নিউ, ই ইকুয়ালস টু এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা, আর এই যে এইটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার কি 1/λ, মানে ওয়েভলেন্থটাকে মানে ওয়েভলেন্থ এক দিয়ে ওয়েভলেন্থকে মানে সরি ওয়েভলেন্থকে এক দিয়ে মানে ওয়েভলেন্থ দিয়ে এককে ভাগ করলে আমরা হচ্ছে ওয়েভ নাম্বার পেয়েছি। এটা দরকার হয় না খুব একটা, কিন্তু এই দুটো তোমাদের খুবই দরকার হবে। এবার হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এই জিনিসটা একটু মন দিয়ে শুনবে। আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি পড়বো, এর পরপর ফ্লুওরেসেন্স স্পেকট্রোস্কোপি, এছাড়া আছে ফসফোরেসেন্স স্পেকট্রোস্কোপি, অনেকগুলো আছে, এগুলো অনেকগুলো দরকার, ফ্লুওরেসেন্সও তোমাদের দরকার হয় প্র্যাকটিক্যালে। এবার ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিটা কি, এটা তোমাদের আমি একটা ছবি দেখে দিয়েছি নাকি, মনে হচ্ছে দিতে ভুলে গিয়েছি আমি, ওই আমি এমনি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে কি করা হয় বলতো, যদি আমি ধরলাম এইটার মধ্যে যে আমরা এটা ধরো লাইট সোর্স, এই লাইট সোর্সটাকে আমরা এখান থেকে লাইট দিচ্ছি, লাইট আসতে এখানে ধরো এখানে একটা স্যাম্পল রাখা আছে, এই স্যাম্পলে লাইট যদি আমরা ফেলি, স্যাম্পলে কিছুটা পরিমাণ লাইট অ্যাবজর্ব হবে। এবার যদি এবার কিছুটা ট্রান্সমিট হবে এই সাইড থেকে। আমরা ইউভি ভিজিবল অ্যাবজর্বেন্স স্পেকট্রোস্কোপিতে কি করি, ভালো করে খেয়াল রাখবে, অ্যাবজর্বেন্স। এই যে লাইট সোর্স, এই যে লাইটটা আসছে
এটা হচ্ছে কি ইনসিডেন্ট লাইট, মানে এখানে লাইটটা পড়ছে, হ্যাঁ, এইটা এবার কিছুটা অ্যাবসর্ব হয়ে এই দিক থেকে বেরোচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সমিটেড লাইট। এবার যদি দেখি যে এবার যে ইনসিডেন্ট লাইটের থেকে এই ট্রান্সমিট লাইটের ভ্যালুটা কিন্তু কম হয়। কেন কম হয়? কারণ কিছুটা পরিমাণ লাইট এই স্যাম্পল অ্যাবসর্ব করে নিয়েছে। আমরা অ্যাবসর্বেন্স স্পেকট্রোস্কোপিতে এই যে কতটা অ্যাবসর্ব করলো এই ভ্যালুটাই দেখি। অ্যাবসর্ব, আমি আবার বলছি, দেখো এটা যদি লাইট সোর্স ধরি, এইখান থেকে লাইট আসছে, এখানে লাইট পড়ছে, এটা ইনসিডেন্ট লাইট। এখান থেকে যে লাইটটা বেরোচ্ছে এই সাইড থেকে সেটা কিন্তু হচ্ছে ট্রান্সমিটেড লাইট। তার মানে কি, তার মানে কিছুটা পরিমাণ অ্যাবসর্ব হচ্ছে। তো ইনসিডেন্ট লাইট মাইনাস ট্রান্সমিটেড লাইট, এই ভ্যালুটা হচ্ছে অ্যাবসর্বেন্স। এবার এই অ্যাবসর্বেন্সটা কেন হচ্ছে? অ্যাবসর্বেন্স হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে বললাম না স্যাম্পেল আছে, এই স্যাম্পেলে যেটা আছে সে স্যাম্পেলে তো অনেক মলিকিউল আছে, মলিকিউল গুলোর মধ্যে অ্যাটম আছে, অ্যাটমে তো ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলো কি করে, এই ইলেকট্রন গুলো যে লাইটটা পড়ছে যদি সেটাকে আমরা ইউভি ভিজিবল লাইট ধরে নিই, এই যে এইখানে দেখো ছবিতে দেখি, আমি একটু অন্য কালার ইউজ করছি। এই যে লাইট, এই লাইটটাকে যদি আমরা ধরে নিই যে এই লাইটটাকে আমরা ফেলছি, এটা ইউভি হতে পারে, ভিজিবল হতে পারে। তো ইলেকট্রন গুলো কি হচ্ছে, যারা গ্রাউন্ড স্টেটে আছে, মানে যাদের এনার্জি অনেক কম, এই গ্রাউন্ড স্টেটে থাকা ইলেকট্রন গুলো এই যে লাইটটা, যে ইনসিডেন্ট লাইটটা পড়লো সেই লাইটটাকে অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে চলে যায়, মানে উপরে স্টেটে চলে যায়। এই এক্সাইটেড স্টেটে কি থাকে, এবার যেহেতু ওরা স্থায়ী হতে পারে না, তো তারা কি করে আবার এনার্জি ছাড়তে ছাড়তে আবার কিন্তু গ্রাউন্ড স্টেটে ব্যাক করে। সেই যে এনার্জিটা ছাড়ছে সেটাকে আমরা দেখতে পাই ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপিতে। এটা সম্পূর্ণ আলাদা একটা, হ্যাঁ, ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপিও খুব ভালো, মানে খুবই ইজি জিনিস। এবার কিন্তু আমরা যেটা করছি এখানে অ্যাবসর্পশন স্পেকট্রোস্কোপি, মানে কতটা অ্যাবসর্ব করছে সেইটা আমরা দেখবো যে এই যে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাওয়ার সময় কতটা এনার্জি অ্যাবসর্ব করলো সেইটাই আমরা দেখি ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে, সেটাই আমরা মেজার করি। তো কি হচ্ছে যে ইনসিডেন্ট লাইটটা পড়ছে, ইনসিডেন্ট লাইট থেকে এনার্জি নিয়ে ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, সেই জিনিসটাই আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে দেখি। এবার এখানে কিছু তোমরা হোমো আর লুমো এই টার্মগুলো দেখতে পাবে। হোমোটা কি? হোমোটা হচ্ছে এই যে গ্রাউন্ড স্টেটে যখন থাকে তখন হচ্ছে হায়ার অকুপাইড মলিকুলার অরবিটাল, মানে সর্বোচ্চ কতটা এই যে মলিকুলার অরবিটাল গুলো সর্বোচ্চ কতটা অকুপাই করে থাকতে পারে। এই যে সবগুলো অরবিটালে যদি ইলেকট্রন থেকে যায় সেটাই হচ্ছে হাইয়েস্ট। এবার লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, এইটা হচ্ছে এই যে এইটা লুমো। লুমো মানে কি হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, মানে সর্বনিম্ন কতটা আনঅকুপাইড থাকতে পারে। সর্বনিম্ন মানে কি, একদম যদি কোনো ইলেকট্রন না থাকে সেইটা হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। তার মানে কি, যখন এনার্জি পাই তখন কিন্তু এই হোমো থেকে লুমোতে ইলেকট্রন চলে যায়, মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল থেকে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালে চলে যায়। এই যে দেখো দ্য ডিফারেন্স, কি বললাম, দ্য ডিফারেন্স বিটুইন ইনসিডেন্ট লাইট এন্ড ট্রান্সমিটেড লাইট গিভস দ্য অ্যাবসর্বেন্স which relates the molecular electron transition। যে বললাম এনার্জি আসছে বা ইউভি ভিজিবল লাইট পড়ছে, সেটা এনার্জি দিচ্ছে, সেই এনার্জিটাকে নিয়ে মানে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেট যাচ্ছে। তার মানে যে এই যে অ্যাবসর্ব করলে অ্যাবসর্বেন্সটা এখানেই হচ্ছে, মানে ইনসিডেন্ট লাইটের থেকে কিন্তু ট্রান্সমিটেড লাইটের ভ্যালুটা কম হবে। এবার যদি আমরা দেখি যে ইউভি রেঞ্জ হলো 200 থেকে 400 আর ভিজিবল হচ্ছে 400 থেকে 800, মানে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিটা ঠিক কত রেঞ্জে হবে, 200 থেকে 800 ন্যানোমিটার। এবার আমরা এখানে মেন কি কি ট্রানজিশন দেখতে পাবো, এই ট্রানজিশন গুলো তোমরা পড়ো, আমি আবার পড়াবো। আমরা দেখতে পাবো হচ্ছে এই যে এটা হচ্ছে সিগমা টু সিগমা স্টার, এন টু সিগমা স্টার, পাই টু পাই স্টার, এন টু পাই স্টার। এবার এই যে এইটা সিগমা টু সিগমা স্টার, এক সেকেন্ড,
সিগমা টু সিগমা স্টার। এই যে সিগমা টু সিগমা স্টার, এইটা কখন হয় বলতো? সিগমা টু সিগমা স্টারটা হয় হচ্ছে স্যাচুরেটেড কম্পাউন্ডের ক্ষেত্রে। মানে কি, সিগমা বন্ডটা আমরা দেখতে পাবো যেখানে সিঙ্গেল বন্ড থাকে। সিঙ্গেল বন্ড মানে তোমরা যেটা স্যাচুরেট মানে কার্বন কার্বনের একটা বন্ড, সেটা হচ্ছে মানে সেখানে শুধুমাত্র কিন্তু এই সিগমা বন্ড দেখতে পাওয়া যায়। তাই যে সিগমা থেকে সিগমা স্টার, সিগমা স্টার মানে কি বলতো, এগুলো কিন্তু হায়ার স্টেটে মানে হায়ার এনার্জি স্টেট থাকে, এটা কিন্তু অ্যান্টিবন্ডিং। এই স্টেটে যে যাচ্ছে সেটা আমরা স্যাচুরেটেড কম্পাউন্ড মানে অ্যালকেনের ক্ষেত্রে জেনারেলি দেখতে পাবো বলতে পারো। আর যদি আমরা পাই টু পাই সাথে কি, পাই বন্ডটা কোথায় দেখা যায় বলতো? পাই বন্ডটা দেখা যায় আনস্যাচুরেটেড কম্পাউন্ডের ক্ষেত্রে, মানে অ্যালকিন এগুলো কার্বনিল, যেখানে আমরা ডাবল বন্ড ট্রিপল বন্ড দেখতে পাবো সেখানে এইটা থাকে। বা ডাবল বন্ড ট্রিপল বন্ডের ক্ষেত্রে কিন্তু সিগমা 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 বন্ডও থাকে, সিগমা বন্ড প্লাস পাই বন্ড নিয়ে কিন্তু তৈরি হয় ডাবল বন্ড ট্রিপল বন্ড। তার মানে আমরা শুধুমাত্র সিগমা শুধুমাত্র পাই বন্ড দেখতে পাবো ট্রিপল, আর হচ্ছে মানে এই যে পাই টু পাই ট্রানজিশন দেখতে পাবো, কিন্তু ট্রিপল আর ডাবল বন্ড যেগুলো আছে সেগুলোতে দেখতে পাবো। কিন্তু সিগমা সিগমা স্টার ট্রানজিশনটা কিন্তু দুটো ক্ষেত্রে দেখতে পাবো, স্যাচুরেটেডও দেখতে পাবো, আনস্যাচুরেটেড দেখতে পাবো। আনস্যাচুরেটেড একটু কম হতে পারে, কিন্তু স্যাচুরেটেড মেইনলি আমরা দেখতে পাবো সিগমা টু সিগমা স্টার। আর এন টু পাই স্টার আর এন টু সিগমা স্টার মানে এইগুলো দেখা যাবে যেখানে নন বন্ডিং ইলেকট্রন থাকে। এই যে হেটেরো অ্যাটমস ও এন এস এগুলোর ক্ষেত্রে দেখা যাবে, বা মানে এই যে অক্সিজেন এগুলোতে আমরা দেখতে পাবো। এই যে দেখো এখানে আমরা দেখিয়েছি এনার্জি, বলো না এনার্জি অ্যাবসর্ব করছে, এনার্জি অ্যাবসর্ব করে কি এইগুলো দেখো, এই যে এইগুলো হচ্ছে গ্রাউন্ড স্টেটে ছিল। হ্যাঁ, এই যে গ্রাউন্ড স্টেটে কি আছে সিগমা পাই এন, এই গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন গুলো এনার্জি অ্যাবসর্ব করে কি হচ্ছে, ইলেকট্রন গুলো চলে যাচ্ছে এই যে অ্যান্টি বন্ডিং স্টেটে পাই স্টার সিগমা স্টার, এখানে চলে যাচ্ছে ইলেকট্রন গুলো। এইটা এই চলে যাওয়াটা এই যে অ্যাবসর্বেন্স হয়ে চলে যাচ্ছে এই সাইড থেকে এই সাইডে, এটাই আমরা দেখি অ্যাবসর্বেন্স স্পেকট্রোস্কোপিতে। কিন্তু যখন এখান থেকে এখানে ব্যাক করে আবার গ্রাউন্ড স্টেটে চলে আসে সেটাকে আমরা ফ্লুরোসেন্স বলি, সেটা তোমরা পরে পড়বে। এই যে অ্যাবসর্ব করে চলে যাওয়াটাই হচ্ছে অ্যাবসর্বেন্স স্পেকট্রোস্কোপি। এবার দেখো যদি তোমরা সব থেকে এনার্জি তাহলে বেশি কোনটা আমরা দেখতে পাচ্ছি, সিগমা স্টার, এখানে সব থেকে এনার্জি বেশি। এইভাবে এবার এনার্জিটা কমছে দেখো, এই যে এইটাতে এনার্জি কমছে, তারপরে পাই স্টার, দেন এন মানে নন বন্ডিং, তারপর পাই, তারপর সিগমা। তাহলে এইটা হচ্ছে কি এনার্জি লেভেল অর্ডার। এবার তোমরা আর একটা জিনিস খেয়াল করবে যে একটা জিনিস হচ্ছে যে তোমরা দেখবে যে এন টু সিগমা, এই যে এইটা এন টু সিগমা আর পাই টু পাই স্টার, হ্যাঁ, এই দুটোর ডিস্টেন্স তোমাদের কাছে সেম মনে হতে পারে। দেখো দেখে মনে হচ্ছে সেম, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। সব থেকে যদি বেশি এনার্জি ডিস্টেন্স মানে এনার্জি গ্যাপ যদি দেখো, এটা কিন্তু এখান থেকে এগুলোকে এনার্জি গ্যাপ বলে, মানে ডিস্টেন্স একটা অরবিটাল থেকে অ্যান্টিবন্ডিং অরবিটাল, মানে এই যে অরবিটাল অরবিটালের ডিস্টেন্স, এটাকে এনার্জি গ্যাপ বলে। এই এনার্জি গ্যাপটা যদি তোমরা দেখো সিগমা টু সিগমা স্টার সব থেকে বেশি, এই যে সিগমা টু সিগমা স্টার সব থেকে বেশি। তার মানে দেখো এখানে লিখেছে সিগমা টু সিগমা স্টার। এবার এই এন টু সিগমা স্টার পাই টু পাই স্টারের মধ্যে 10 কোনটা সব থেকে বেশি? সব থেকে বেশি হবে এন টু পাই সিগমা স্টার, দেন হচ্ছে পাই টু পাই স্টার, আর দেন হচ্ছে এন টু পাই স্টার। এবার তোমরা অনেকে প্রশ্ন হতে পারে শুধু এগুলো থেকে এগুলোতে কেন যাচ্ছে, বাকিগুলোতে কেন যাচ্ছে না, মানে পাই টু সিগমাতে কেন যাচ্ছে না, মানে না পাই টু সিগমাতেও যেতে পারে। এক সেকেন্ড, হ্যাঁ সিগমা টু পাই স্টার, আর যেগুলো হয় হচ্ছে সিগমা টু পাই স্টার, হ্যাঁ সিগমা টু পাই স্টার, মানে এখানে কিন্তু সবগুলো ট্রানজিশন পসিবল না, হ্যাঁ মাত্র কয়েকটা ট্রানজিশনই পসিবল, যেগুলো তোমাদের আমরা পরে পড়াবো। মানে হচ্ছে সিগমা টু সিগমা স্টার যেতে পারে, পাই টু পাই স্টারে যেতে পারে, মানে পাই টু পাই স্টার যেতে পারে, এগুলো কিছু মাত্র পসিবল। এখানে দেখো লিখেছি পাই টু পাই স্টার সিগমা টু সিগমা স্টার, হ্যাঁ কিন্তু সিগমা টু পাই স্টার এখানে যেটা দেখিয়েছে সিগমা টু পাই স্টার, এটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল না। তার অনেক কারণ আছে, কিছু রুলস মেনে ট্রানজিশন গুলো হয় সেগুলো তোমরা করবে। বা পাই টু সিগমা স্টার এখানে যেটা দেখিয়েছে পাই টু সিগমা স্টার, এটাও কিন্তু পসিবল না। তো
এইগুলো তোমাদের আমি পরের স্লাইড গুলোতে পড়াচ্ছি। পসিবল হচ্ছে পাই টু পাই স্টার, সিগমা টু সিগমা স্টার, এন টু পাই স্টার, এন টু সিগমা স্টার। এখানে যেগুলো দেখেছি এগুলো কিন্তু সবগুলো পসিবল হয় না, তার কারণ আছে, সেগুলো দেখাচ্ছি আমি। তার আগে চলো এবার বেসিক কিছু জিনিস আমরা দেখে নিই। বেসিক জিনিস কোনগুলো, এই যে 200 ন্যানোমিটারের নিচে তোমাদের কি বললাম যে 200 থেকে 800টা আমরা দেখি অ্যাবসর্বেন্স, কারণ কি 200 থেকে 400 হচ্ছে এই যে আলট্রা ভায়োলেট, আর 400 থেকে 800 ভিজিবল। তো ইউভি ভিজিবল রেঞ্জ কোনটা, 200 থেকে 800। 200 ন্যানোমিটারের নিচে কি ভ্যাকাম ইউভি, যেটা হচ্ছে O2 আর N2 তে হয়। এবার যদি বন্ডের ব্যাপার দেখি, বন্ডের ব্যাপার হচ্ছে, অন্য কালার নিই, বন্ডের ব্যাপারে যদি দেখো, এই যে এই বন্ড গুলো, এই বন্ডটা আর এই বন্ডটা, এগুলো দেখো সিঙ্গেল বন্ড, তার মানে এটা কি সিগমা বন্ড। এবার যদি আমরা এখানে দেখি, এখানে হচ্ছে পাই বন্ড, এখানে কিন্তু সিগমা বন্ড আছে, সেটা তোমরা দেখতে পাবে। আর এই যে এটার ক্ষেত্রে দেখো, এগুলো কি নন বন্ডিং ইলেকট্রন। এই যে দেখো আমি এখানে কিছু ছবি দেখিয়েছি, এনার্জি লেভেল, এই যে হোমো কি কোনগুলোতে আছে দেখো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এই যে দেখো এন পাই সিগমা। এবার এখানে যখন একটা করে, এগুলো হচ্ছে কি বলতো লুমো, LUMO, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। এবার এখানে একটা করে চলে আসলে সেগুলো আবার মানে আনঅকুপাইডই থাকবে, অকুপাইড গুলো বেশি হয়ে যাচ্ছে, একটু একটা চলে আসলেও কিন্তু সেটা একটু হলো মানে অকুপাইড হচ্ছে, পুরোপুরি অকুপাইড না। কিন্তু লোয়েস্ট মানে কি, একটাও এখানে ইলেকট্রন নেই, সেটা হচ্ছে লোয়েস্ট। এই যে দেখো সিগমা ইলেকট্রন আমরা সিঙ্গেল বন্ডে, পাইটা ডাবল ট্রিপল বন্ডে দেখাচ্ছে, আর লোন পেয়ার ও এন হ্যালোজেন। এই যে দেখো আমি এখানে ট্রানজিশন দেখিয়েছি, পাই টু পাই স্টার, সিগমা টু সিগমা স্টার, এই যে এইগুলো এন টু সিগমা স্টার, এন টু পাই স্টার। এই ট্রানজিশন গুলো কিন্তু অ্যাকচুয়ালি পসিবল, সব ট্রানজিশন পসিবল না। এখানে দেখো আমি নিচের দিকে লিখে দিয়েছি, অল ট্রানজিশন নট পসিবল। এবার যদি দেখো যে আমি এখানে একটা জিনিস লিখেছি, এই যে এখানে দেখাচ্ছি এই লাইনটা, ও সিগমা বন্ড ইজ স্ট্রঙ্গার দেন পাই বন্ড। কেন, তোমরা যদি এই যে ছবিটা দেখো, এই যে ছবিটা এখানে দেখো কি হয়েছে, হেড অন ওভারল্যাপ করে আছে সিগমা বন্ডের ক্ষেত্রে। এই যে দেখো হেড অন ওভারল্যাপ করে আছে, মানে এইরকম ওভারল্যাপ করে আছে। এটাই কি হয়, এটাই বেশি ওভারল্যাপ হয়। বেশি ওভারল্যাপ কি হলে কি হয়, এদের বন্ড এনার্জিটা অনেকটা বেশি থাকে, এটা বেশি স্ট্রঙ্গার হয়। আর যদি পাই বন্ডের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, পাই বন্ডের ক্ষেত্রে এই রকম হয়ে আছে, মানে এই রকম হালকা টাচ করে আছে। তো ওভারল্যাপটা অনেকটা কম হয়, উইকার হয়, সেজন্য সিগমা থেকে। এবার এটা কোথায় হয়, এটা হচ্ছে অকার্স ইন অ্যাডিশন টু সিগমা বন্ডের ডাবল ট্রিপল। বলো না যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে কিন্তু সিগমা বন্ড থাকে আবার পাই বন্ড থাকে, দুটোই থাকে। এই যে এইখানে দেখো সিঙ্গেল বন্ড কি একটা মাত্র সিগমাই, দেখো এইটা হচ্ছে একটা, শুধু দেখো এই যে কালার দিয়ে ইন্ডিকেট করেছে, শুধু হচ্ছে সিগমা বন্ডের ক্ষেত্রে দেখো এক মানে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে দেখো শুধু সিগমা বন্ড আছে। এবার দেখো এই দুটো কালার হচ্ছে কি পাই বন্ডে। যদি ডাবল বন্ডের ক্ষেত্রে দেখো কি লিখেছি আমি, ওয়ান সিগমা ওয়ান পাই। এই যে দেখো সিগমা বন্ড আছে আবার হচ্ছে পাই বন্ড আছে। এবার যদি ট্রিপল বন্ডের ক্ষেত্রে দেখো কি লিখেছি আমি, একটা সিগমা দুটো পাই। দেখো এই দুটো কালারে কিন্তু চলে এসছে পাই বন্ডের সাথে এই সিগমা বন্ড আছে। এটা হচ্ছে তার মানে কি, ডাবল বন্ড কিন্তু বেশি স্ট্রং ডাবল বন্ড। এবার যেটা হচ্ছে এখানে আমি কি লিখেছি, সিগমা বন্ড হচ্ছে মোর ওভারল্যাপ বিকজ দ্য বন্ড হেড অন, মানে এইভাবে বন্ড তৈরি করে এক অপর ওভারল্যাপ করে। আর ডাবল বন্ড কিন্তু স্ট্রঙ্গার দেন সিঙ্গেল বন্ড। ডাবল বন্ড কেন সিঙ্গেল বন্ডের থেকে স্ট্রঙ্গার, কারণ হচ্ছে তারা পাই বন্ড থাকে আবার সিগমা বন্ড থাকে। এবার যেটা দেখো এনার্জি অর্ডার, আমি একটু আগেই বললাম যে এন টু পাই স্টারের হচ্ছে এনার্জি সব থেকে কম, আর সব থেকে বেশি কি সিগমা টু সিগমা স্টার, মানে এই যে এইটা থেকে এইটা সব থেকে এনার্জি বেশি, এনার্জি গ্যাপ তোমাদের বেশি দেখতে পাচ্ছ, অনেকটা ডিস্টেন্স আছে। তারপরে কি এন টু পাই, মানে সরি এন টু সিগমা, দেন হচ্ছে পাই টু পাই, দেন হচ্ছে এন টু পাই। এবার যদি তোমাদের বললাম যে এনার্জি আর ওয়েভলেন্থ এক অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে কি যাদের এনার্জি সব থেকে বেশি তাদের ওয়েভলেন্থ হচ্ছে সব থেকে কম হবে। এই যে দেখো এইটা।
মানে কি এগুলো মানে গ্রেটার দ্যান প্লাস লেসার দ্যান সাইন হয়ে যাবে। এবার এখানে আমি কিছুক্ষণ আগে ফর্মুলাটা বলেছি, ই ইকুয়ালস টু 1/λ, একটা ব্যস্ত অনুপাতের সম্পর্ক বলেই দেখো আমি এখানে এই ফর্মুলাটা আমি দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখো এখানে এনার্জি অর্ডার ঠিক অপোজিট হয়ে যাবে। এরপরে যদি দেখো বন্ড অর্ডার, বন্ড অর্ডার মানে কি? বন্ড অর্ডার মানে হচ্ছে কটা বন্ড আছে, মানে ডাবল বন্ড নাকি দুটো বন্ড নাকি তিনটে বন্ড নাকি একটা বন্ড, সেটা আমরা কি করে ক্যালকুলেট করব? কতগুলো ইলেকট্রন বন্ডিং ইলেকট্রন আছে, কতগুলো হচ্ছে নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। মানে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং কি কোনটা? এই যে এই যে এই তিনটে হচ্ছে বন্ডিং, এই তিনটে হচ্ছে অ্যান্টি বন্ডিং। ভালো ছবি দেখি, এই যে এই দেখো, এই যে সিগমা স্টার পাই স্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং আর এন সিগমা পাই হচ্ছে বন্ডিং। তার মানে এখানে কতগুলো ইলেকট্রন আছে মাইনাস এই অ্যান্টি বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে সেইটা বাই 2। এটা করে আমরা জানতে পারবো তাতে ডবল বন্ড নাকি ট্রিপল বন্ড আছে। এবার যদি বলো যে কোন বন্ডটা মানে কোন বন্ড লেন্থ বেশি মানে বড়, মানে যদি বলি যে কোনটা শর্টার আর কোনটা লঙ্গার, তো লঙ্গার হচ্ছে কিন্তু সিঙ্গেল বন্ড, সব থেকে সিঙ্গেল বন্ডের লেন্থ হচ্ছে বড়, তারপর ডাবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। এবার যদি বলি যে হাইয়েস্ট বন্ড, হাইয়েস্ট বন্ড অর্ডার মানে কি স্ট্রঙ্গার বন্ড, মানে যদি আমরা যদি বলি তিনটে বন্ড মানে হচ্ছে কি সেটা বেশি স্ট্রং, কিন্তু নাম স্ট্রঙ্গার বন্ড। তার মানে কি তার বন্ড লেন্থ সব থেকে ছোট, দেখো ট্রিপল সব থেকে ছোট বন্ড লেন্থ। তারপর যদি দুটো কি দুটো হচ্ছে একের থেকে বড়, তার মানে ডাবল বন্ড, মানে ডাবল বন্ড কিন্তু স্ট্রঙ্গার দেন সিঙ্গেল বন্ড, আবার ট্রিপল বন্ড কিন্তু স্ট্রঙ্গার দেন ডাবল বন্ড। তার মানে কি হচ্ছে সিঙ্গেল বন্ডের সব থেকে লেন্থ বড়, তারপর ডাবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি থাকে সেই বন্ডটা কিন্তু ভেঙে যায়। এবার এই যে ছবিগুলো দেখছো এই ছবিগুলো হচ্ছে আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে দেখতে পাই, এই যে এইগুলো। এবার দেখবে যে প্রোটিনে, হ্যাঁ প্রোটিনের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 280 ক্ষেত্রে একটা পিক দেয়, সেটা হচ্ছে কারণ ওখানে অ্যামিনো অ্যাসিড মানে ট্রিপ্টোফ্যান টাইরোসিনের পরিমাণ বেশি থাকে বলে। এবার হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট ল। বিয়ার ল ল্যাম্বার্ট ল ডেফিনেশনটা আমি তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়েছি সেখানে দেখিয়েছি। এখানে এখানে জাস্ট আমি ফর্মুলা দিয়ে সেটা বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের ওখানে ডেফিনেশনটা বুঝতে সুবিধা হবে। বিয়ার্স ল কি বলেছিল? বিয়ার্স ল বলেছিল intensity of incident line decreases as the concentration of the medium increases। মানে intensity of incident line মানে যে লাইটটা পড়ছে তার ইন্টেন্সিটিটা কমে যায় যখন ট্রান্সমিট হচ্ছে সেখানে, মানে কারণ কি যে অ্যাবসর্বেন্সটা বেশি হচ্ছে, অ্যাবসর্বেন্সটা হচ্ছে কনসেন্ট্রেশনের সমানুপাতিক, মানে কনসেন্ট্রেশন বাড়লে অ্যাবসর্বেন্স বেশি হবে, তার মানে কি ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে, ইন্টেন্সিটি কমে যাওয়া মানে হচ্ছে অ্যাবসর্বেন্স বেশি হচ্ছে। এই যে দেখো অ্যাবসর্বেন্স মানে কি তাহলে লগ I0/I। এই যে বললাম এখানে পড়ছে এটা হচ্ছে কিন্তু I। এক সেকেন্ড, এটাই হচ্ছে আমি ফর্মুলাটা, ছবিটা কেন দিলাম না মনে করতে পারছি না, ছবিটা দেখালে তোমাদের সুবিধা হতো। এই যে এখানে পড়ছে এটা হচ্ছে I0, হ্যাঁ এই যে এটা পড়ছে I0, এখান থেকে বলে যে লাইট সোর্স, এই লাইট সোর্স থেকে লাইট পড়ছে সেটা I0, আর যেখানে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সমিটার লাইট। এবার যে লগ I0/I মানে তোমরা জানো লগ I0 মাইনাস লগ I, তার মানে যে এই যে এই যে কমে যাচ্ছে মানে এই দিক থেকে যে লাইটটা কমে যাচ্ছে, লাইটের মানে ট্রান্সমিট লাইটের পরিমাণটা কখন কমে যাবে? তখন কমে যাবে যখন অ্যাবসর্বেন্স বেশি হবে, তার মানে কি অ্যাবসর্বেন্স হচ্ছে কনসেন্ট্রেশনের সমানুপাতিক, এ সমানুপাতিক সি লিখেছি, হ্যাঁ। এবার ল্যাম্বার্ট ল কি বলেছিল? ল্যাম্বার্ট ল বলেছিল অ্যাবসর্বেন্স কখন বেশি হবে? যখন মিডিয়ামের থিকনেস বেশি হবে। মানে থিকনেস মানে কি, যেটা আমি যে বলেছি এখানে স্যাম্পল রাখা আছে, এই যে এইখান থেকে মানে এই সাইড থেকে এই সাইডের থিকনেস এটাকে পাথ লেন্থ বলা হয়। এখানে এক্স দিয়ে দেখিয়েছে, এটা অনেক ফর্মুলাতে এল দিয়েও দেখানো আছে। মানে এখান থেকে এই যে যেখানে রাখা আছে স্যাম্পলটা তার থিকনেস বা সেটা পাথ লেন্থ, মানে এখান থেকে এতটা ডিস্টেন্স, এই লেন্থটা যদি বেড়ে যায়
তখনও কিন্তু ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইটটা কমে যায়, মানে কি অ্যাবজর্বেন্স বেশি হবে, অ্যাবজর্বেন্স বেড়ে যাবে, তার মানে অ্যাবজর্বেন্স বেড়ে যাওয়া কার সমানুপাতিক, পাথ লেন্থ বা মিডিয়াম বা থিকনেস। এই যে I0 হচ্ছে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট আর আইটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট, মানে এই যে এই সাইড থেকে বলেছিলাম এইখান থেকে যে লাইটটা এখানে আসছে এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট। এবার দেখো দুটো লকে যদি আমরা কম্বাইন করে নিই তাহলে কি হচ্ছে, দ্য অ্যাবসর্বেন্স অফ এ সলিউশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য পাথ লেন্থ অফ দ্য লাইট। মানে যে বলা ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট ডিক্রিজ করা মানে হচ্ছে অ্যাবজর্বেন্স বেশি হয়ে যাওয়া। অ্যাবজর্বেন্স তাহলে কার কার সমানুপাতিক, কনসেন্ট্রেশনের আর পাথ লেন্থের। এবার এখানে যে এপসাইলন একটা মানে একটা আমরা ধ্রুবক নিয়ে এসে বলি, সেই ধ্রুবকটা কি বলে এখানে, মোলার অ্যাবসর্বিভিটি। এই মোলার অ্যাবসর্বিভিটি কিভাবে আসে সেটা হলো একটা মোলার অ্যাবসর্বিভিটি বলে, আবার আরেকটা ওয়ার্ড আছে মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট, দুটোই কিন্তু সেম টার্ম। এটা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রায় দেয়। তো এবারে লিমিটেশন কি, লিমিটেশন হচ্ছে যখন হচ্ছে কনসেন্ট্রেশন বেশি হয় সেক্ষেত্রে কি হয়, ইন্টারমলিকুলার ইন্টারাকশন হয়, সেইটা ইন্টারাকশন বেশি হওয়ার জন্য কি হয়, এই লটা তখন প্রযোজ্য হয় না। আর একটা হচ্ছে ডিসোসিয়েট হয়ে গেলে অ্যালাইন, মানে যেটা আমরা স্যাম্পেলে অ্যাবজর্বেন্স দিয়েছিলাম ডিসোসিয়েট করে যায়, মানে NaCl যদি আমরা দেখতে যাই NaCl কে NaCl এ ভেঙে যায়, মানে কি কনসেন্ট্রেশন কিন্তু অ্যাকচুয়ালি বেশি হয়ে যাচ্ছে মলিকিউল গুলো। প্রথমে NaCl একটা মলিকিউল, যদি Na প্লাস NaCl আলাদা আলাদা হয়ে যায় তখন কি হচ্ছে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে ডিসোসিয়েশন হওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল ভ্যালু বা আরেকটা যেটা হয় আরেকটা হচ্ছে মানে টেকনিক্যাল ইস্যু কারণে অনেক সময় ভুল ভ্যালু দেয়। আর হচ্ছে স্ক্যাটারিং এফেক্ট, মানে লাইট স্ক্যাটার করে সেটার ক্ষেত্রে অনেক সময় ভুল ভ্যালু ভাই। পলিক্রোম্যাটিক রেডিয়েশন, মানে যদি পলিক্রোম্যাটিক রেডিয়েশন মানে কি বলবো, ক্রোমাটিক মানে বেশি কালারিং কম্পাউন্ড, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল ভ্যালু পাই। মানে পলিক্রোম্যাটিক মানে অনেকগুলো, যে অনেক কালারের, যেগুলো অনেক কালারের ক্ষেত্রে আমরা কিন্তু ঠিকঠাক ভ্যালু পাবো না। এরপরে যে সিলেকশন বললেন সবগুলো ট্রানজিশন কিন্তু পসিবল হয় না, কেন পসিবল হয় না, এই কিছু রুলস আছে বলে, একটা স্পিন সিলেকশন রুল, এর একটা স্পিন সিলেকশন রুল, সিমেট্রি রুল, এই রুল গুলোর জন্য। এই রুল গুলো কি, স্পিন সিলেকশন রুলটা কি বলছে, তোমাদের একটু এই যে তোমরা পড়েছো কেমিস্ট্রিতে এস, এস হচ্ছে যে স্পিন, হ্যাঁ এই স্পিনটা ইলেকট্রনের একটা হয় এই দিকে আর একটা হয় কিন্তু এই নিচের দিক করে, এই যে উপরের দিকে স্পিনটাকে, এই স্পিনটাকে আমরা এস ইকুয়ালস টু প্লাস হাফ দিয়ে ইন্ডিকেট করি, নিচের দিকে থাকলে সেটাকে আমরা ইন্ডিকেট করি মাইনাস হাফ দিয়ে। এবার এই যে প্লাস আর মাইনাস হাফ, এইখান থেকে আমরা এই যে আমরা পাই যে মানে ওই যে ট্রানজিশনটা অ্যালাউ কি অ্যালাউড হবে না। যদি তোমরা দেখো, আমি আবার আগের কন্ডিশনে নিয়ে যাচ্ছি, যদি তোমরা দেখো যে একটা ইলেকট্রন, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ইলেকট্রন কিন্তু এই সাইড করে আছে, নিচের দিকে করে আছে, মানে মাইনাস হাফে আছে, হ্যাঁ। এবার যদি ইলেকট্রনটা যখন হায়ার স্টেটে যাচ্ছে, হায়ার এনার্জি স্টেটে, সেক্ষেত্রে যদি তার স্পিনটা অপোজিট হয়ে যায়, মাইনাস হাফে চলে যায়, সেক্ষেত্রে সেটা ফরবিডেন হয়ে যাবে। যদি সেম দিকে থাকে স্পিনটা বা নিচের দিক করে থাকে সেটা কিন্তু অ্যালাউড হবে। কেন হবে, কারণ হচ্ছে অলওয়েজ ডেল্টা এস যেটা সেটা জিরো হতে হবে, স্পিন কোয়ান্টাম নাম্বার সবসময় জিরো হতে হবে। এখানে দেখো দেখিয়েছি প্লাস হাফ থেকে প্লাস হাফ থাকলে কি হচ্ছে, এই যে এটা থেকে এটা যদি মাইনাস করি জিরো হচ্ছে, এটা অ্যালাউড। মাইনাস হাফ থেকে মাইনাস করলে সেটাও অ্যালাউড, কিন্তু প্লাস হাফ থেকে মাইনাস হাফ হলে যদি আমরা দেখি, মানে S1 থেকে যদি এটা বাদ দিই, দুটো এস যদি মাইনাস করি 1 হয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যালাউড হবে না। এই যে যদি মানে ধরো দেখাচ্ছি একটা ইলেকট্রন এই সাইডে ছিল, এটা যদি উপরের দিকে গিয়ে এইটা এরকমই থেকে যায় সেটা হচ্ছে অ্যালাউড, কিন্তু যদি এই রকম হয়ে যায় সেটা অ্যালাউড না। তো এটা মনে রাখবে, মানে প্লাস হাফই থাকতে হবে, মাইনাস হাফই থাকতে হবে। যদি মাইনাস হাফ কি প্লাস হাফ হয়ে যায় বা প্লাস হাফ কি মাইনাস হাফ হয়ে যায় সেটা কিন্তু অ্যালাউড হবে না।
আর একটা সিমেট্রি রুলটা কি বলে যে দুটো টার্ম শুনবে, জিরাট আর আনজিরাট। জিরাট হচ্ছে যেখানে সিমেট্রি প্রেজেন্ট থাকে, সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে, আর আনজিরাট হচ্ছে সেখানে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে না। যদি আমরা এস অরবিটাল দেখি, এই যে এটা এস অরবিটাল, এটা মানে গোলাকার যেটা দেখিয়েছে স্ফেরিক্যাল, সেটা চারদিকে প্লাস সাইন আছে, তো তার সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট, যেহেতু স্ফেরিক্যাল। পি অরবিটালের ক্ষেত্রে দেখবি এটা কিন্তু সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট নেই, কারণ একটা হলো প্লাস একটা হলো মাইনাস, একটা হলো প্লাস একটা হলো মাইনাস হলে সেন্টার অফ সিমেট্রি আসছে না। এবার যদি ডি তে দেখো দুটো মাইনাস এই যে, আর এদিকে দুটো প্লাস, তার মানে কি এটার ক্ষেত্রে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, এটার ক্ষেত্রে আবার সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট নেই, তার মানে সেটা কি আনজিরাট। তার মানে কি দাঁড়াচ্ছে, এস থেকে পি, পি থেকে ডি, আর ডি থেকে এফ পসিবল ট্রানজিশন, আবার এফ থেকে ডি, ডি থেকে পি, ডি থেকে এস পসিবল। দেখো এখানে দেখিয়েছি সেম জিনিসটা, কিন্তু বাকিগুলো এখানে দেখো এগুলো কিন্তু পসিবল হচ্ছে না, মানে এস থেকে ডি তে যাওয়া কখনো মানে হবে না, অ্যালাউ করবে না। বা যদি মানে সেমটাই কিন্তু অ্যালাউ ট্রানজিশন কি মানে অপোজিটে যেতে হবে, জিরাট থেকে আনজিরাট, আনজিরাট থেকে জিরাট, কিন্তু জিরাট থেকে জিরাট, আনজিরাট থেকে আনজিরাট যেতে পারবে না। আবার যদি দেখো যে এই যে পাই থেকে পাই স্টারে যাচ্ছে, সিগমা থেকে সিগমা স্টারে যাচ্ছে, এটা পসিবল, কিন্তু পাই থেকে সিগমা স্টারে কেন যাচ্ছে না, সেটা সেটা যদি দেখো, তো এখানে দেখো যখন পাই বন্ড হচ্ছে, যদি বন্ডিং পজিশনে দেখি, বন্ডিং পজিশনে কি হচ্ছে, এটা দেখো দুটো লোক কিন্তু সেম সাইডে থাকছে, দুটোই প্লাস, দেখো উপরের দিকে দুটো প্লাস মাইনাস নিচের দিকে, এটা হচ্ছে বন্ডিং এ। তার মানে কি হচ্ছে, এখানে কিন্তু সেন্টার অফ সিমেট্রি আসছে না, দেখো প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, এখানেও দেখো প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, এটা কিন্তু আনজেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে দেখি, অ্যান্টি বন্ডিং এ দেখো অরবিটালটা উল্টো দিক হয়ে বন্ডিং তৈরি করছে, মানে অ্যান্টি বন্ডিং উল্টো দিকে করছে, তখন কিন্তু দেখো দুটো প্লাস কিন্তু, আর এদিকে দুটো মাইনাস, এই যে দেখো দুটো প্লাস দুটো মাইনাস এরকম হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এই ক্ষেত্রে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকছে, তার মানে এটা কি, এটা জিরাট হয়ে যাচ্ছে। এবার যদি আমরা সিগমার ক্ষেত্রে দেখি, হেড যেখানে হেড অন বন্ড তৈরি করছে, সেক্ষেত্রে দেখো যখন বন্ডিং হচ্ছে, বন্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে এটা এই যে এইভাবে বন্ড তৈরি করছে, দুটো মাইনাস একে অপরের মুখোমুখি হয়ে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকছে, তার মানে কি জিরাট। আর যদি অ্যান্টি বন্ডিং এ দেখি, দুটো হচ্ছে এইভাবে বন্ড তৈরি করছে মাইনাস প্লাসে, এক্ষেত্রে কিন্তু দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তার মানে কি হচ্ছে, এখানে কিন্তু সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকছে না, মানে আনজিরাট। তার মানে কি পাই থেকে পাই স্টারে আসতে পারছে আনজিরাট টু জিরাট। আবার সিগমা বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, জিরাট টু আনজিরাট, মানে এটাও ট্রানজিশন পসিবল হচ্ছে, কিন্তু যদি আমরা এই যে পাই থেকে সিগমা স্টারে আসতে যাই, কি হচ্ছে, দুটোই আনজিরাট টু আনজিরাট হচ্ছে, মানে এই ট্রানজিশনটা পসিবল না। আবার যদি সিগমা টু মানে পাইটা যেতে চাই এইটা থেকে এইটা, সেক্ষেত্রে দেখো জিরাট টু জিরাট, মানে এই ট্রানজিশনটাও পসিবল না। এই রুলস গুলো মেনে চলে বলেই যে বললাম না যে সিগমা টু পাই স্টার আর পাই টু সিগমা স্টার ট্রানজিশন দুটো পসিবল না, কারণ হচ্ছে এইটা যে সিমেট্রি রুল মেনে চলছে না। তো এই জন্য দেখো এখানে লিখে দিয়েছে নট পসিবল, কারণ আনজিরাট টু আনজিরাট, জিরাট টু জিরাট। আর একটা হচ্ছে সব থেকে সিমেট্রিক্যালি অ্যালাউড কোনটা, সিগমা টু সিগমা স্টার, সিগমা আর পাই টু পাই স্টার, এই জন্য এদের ইন্টেন্সিটি হাই। আর একটা যেটা হয় যে এন টু পাই স্টার আর এন টু সিগমা স্টার, যেহেতু এগুলো লোন পেয়ার, এদের ক্ষেত্রে জিরাট আনজিরাটটা নেই, সেজন্য এদের ট্রানজিশনটা পসিবল হয়, কিন্তু এদের ইন্টেন্সিটি লো হয়, সিমেট্রিক্যালি ফরবিডেন হচ্ছে বলে একটু। এবার যদি আমরা দেখি, এই যে এই জিনিসটা তোমাদেরকে আমি পড়িয়েছি যে বন্ডিং অ্যান্টি বন্ডিং এ এই এনার্জি লেভেল গুলো থেকে, মানে এই এনার্জি লেভেল আছে, এই এনার্জি লেভেলের সাথে সাথে কিছু তোমাদের বলো না বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এ যাচ্ছে, মানে হায়ার এনার্জি স্টেটে, এক্সাইটেড স্টেটে এনার্জি, তো তার মানে কি গ্রাউন্ড স্টেটটাকে আমরা কি দিয়ে বলি, E0, E0 দিয়ে আমরা গ্রাউন্ড স্টেটটাকে ইন্ডিকেট করি, এটা হচ্ছে এনার্জি লেভেল। আর আমরা যেটা আর হচ্ছে এক্সাইটেড এনার্জি লেভেলকে আমরা ইন্ডিকেট করি E1 অথবা E2, এরকম ইন্ডিকেট করি। হ্যাঁ, এগুলো হচ্ছে এনার্জি লেভেল।
এর সঙ্গে আরো কিছু থাকে হচ্ছে ভাইব্রেশনাল লেভেল আর রোটেশনাল লেভেল। ভাইব্রেশনাল লেভেল দেখো আমি এখানে V0 V1 V2 তে দেখেছি, এখানেও V0 V1 V2 তে দেখেছি, এগুলো ভাইব্রেশনাল লেভেল, এগুলো হচ্ছে এর সঙ্গে থাকে। এবারে ভাইব্রেশন লেভেল গুলোর মাঝে আরো কিছু লেভেল থাকে, সেগুলোকে বলা হচ্ছে রোটেশনাল লেভেল, যেমন J0 J1, যে ভাইব্রেশনাল লেভেল V ডেল্টা V ইকুয়ালস টু +1 +-1 ডেল্টা J ইকুয়ালস টু +-1। এগুলো তোমরা যখন আরো বেশি কেমিস্ট্রি পড়বে, কেমিস্ট্রি পেপারে তোমরা পড়বে, এখানে তোমাদের জানা দরকার না, আমি জাস্ট জানিয়ে দিলাম যে এনার্জি লেভেলের সাথে ভাইব্রেশনাল লেভেল থাকে, দুটো ভাইব্রেশনাল লেভেলের মাঝে আবার থাকে রোটেশনাল লেভেল। তো এগুলো কি কাজ, এগুলোর কাজটা আমি জাস্ট তোমাদের জানিয়ে রাখছি। আমরা এনার্জি লেভেলটাকে আমরা দেখি ইউভি স্পেকট্রোস্কোপিতে, ভাইব্রেশনাল লেভেল দেখি আমরা আইআর স্পেকট্রোস্কোপিতে, আর রোটেশনাল লেভেল দেখি আমরা এনএমআর এ। তো এই জন্য আমি তোমাদের এখানে একটু জানিয়ে রাখলাম, জাস্ট আমার এই ডায়াগ্রামটা একটু কাজ আছে, তোমরা পরের স্লাইডে দেখতে পাবে। এবার যেটা জেনে রাখো যে এনার্জি অফ ইলেকট্রনিক লেভেল ইজ মোর দ্যান ভাইব্রেশন আর রোটেশন। এই যে এনার্জি ইলেকট্রনিক লেভেল মানে এনার্জি, যেগুলো এনার্জিতে ই দেখছি ইলেকট্রনিক লেভেল, এখানে ইলেকট্রন থাকেনি, ইলেকট্রন এই যে E0 এগুলো ইলেকট্রনিক লেভেলে এনার্জি কিন্তু ভাইব্রেশন আর রোটেশনাল লেভেলের থেকে বেশি হয়। এবার আমরা যদি দেখি যে ইউভি স্পেকট্রোস্কোপিতে আমাদের কোন কিউবেট কাজে লাগে, যে কোয়ার্টজ কিউবেট, এই কোয়ার্টজ কিউবেটটা আমরা ইউজ করি, গ্লাস কিউবেট আমরা ইউজ করি না, কারণ ইউজ করি না কারণ হচ্ছে যে এই কিছুটা হলো অ্যাবসর্ব করে নিতে পারে ইউভি, তার জন্য গ্লাস কিউবেট ইউজ করি না, আমরা ইউজ করি কোয়ার্টজ কিউবেট। এখানে ছবিটা দেখা যাচ্ছে না, তোমরা কিন্তু গুগল করে দেখে নিতে পারো, এই ছবিটাও তোমরা কিন্তু গুগল করে দেখে নিতে পারো, আমার হাতে আঁকা তোমরা নাও বুঝতে পারো সেই জন্য। এবার পড়বো আমরা যে অ্যালকিন, হ্যালো অ্যালকিন বা হাইড্রোজেন বন্ড, এগুলো কি ইউভি ভিজিবল অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে কোনো এফেক্ট ফেলে? হ্যাঁ, অবশ্যই ফেলে। কারণ তোমরা যদি দেখো যে অ্যালকেন, এগুলো অ্যালকেন, একটা সিঙ্গেল বন্ড CH3 অ্যালকেন, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখবে এনার্জি অনেক বেশি থাকার জন্য এদের কিন্তু ল্যাম্বডা কমে যাচ্ছে, মানে ওয়েভলেন্থ কমে যাচ্ছে। কারণ সিঙ্গেল বন্ড মানে কি হচ্ছে তোমাদের, ওদের হচ্ছে সিগমা সিগমা মানে সিগমা বন্ড হয়ে আছে। তো সেক্ষেত্রে কি সিগমা বন্ড থেকে সিগমা অনেকটা ডিস্টেন্স বেশি, মানে এনার্জি গ্যাপ অনেকটা বেশি, তার মানে কি ওদের এনার্জি অনেকটা বেশি, এনার্জি বেশি হওয়ার জন্য কি হচ্ছে ওয়েভলেন্থ কম হচ্ছে, তার মানে কি এরা কিন্তু মানে ভিজিবল রিজনের দিকে স্পেকট্রোস্কোপি দেবে না। যদি আমরা অ্যালকিন দেখি, অ্যালকিনে কি হচ্ছে, অ্যালকিনে যে ট্রানজিশনটা হয় সেটা হচ্ছে পাই টু পাই স্টার, মানে এনার্জি গ্যাপ কমে যাচ্ছে, এনার্জি গ্যাপ কমে যাওয়ার জন্য কি হচ্ছে, আর এতে পাই টু পাই স্টার কেন হয়, কারণ অ্যালকিন, তুমি যদি বেনজিন দেখো, বেনজিনে কিন্তু অনেক কনজুগেশন হয়, এই যে কনজুগেশন রেজোনেন্স, এগুলোর জন্য কি হচ্ছে এদের এনার্জি কিন্তু কম থাকছে, এনার্জি কম থাকার জন্য কি হচ্ছে ওয়েভলেন্থ বেশি হচ্ছে, ওয়েভলেন্থ বেশি হলে কি হবে, ওরা কিন্তু ভিজিবল রিজনের দিকে চলে যাবে, মানে ভিজিবল রিজনের দিকে ওয়েভলেন্থ দেবে টুয়ার্ডস ভিজিবল রিজন। তোমার মানে ভিজিবল রিজনে কিন্তু ওয়েভলেন্থ দেবে না, মানে দিতেও পারে নাও দিতে পারে কখন, যখন প্রচুর কনজুগেশন থাকবে, মানে প্রচুর ডবল বন্ড থাকবে, সেক্ষেত্রে এদের জন্য ছোটখাটো অ্যালকিন দেখি, যেমন ইথিলিন, বিউটাডাইন, এগুলো যদি দেখি, মানে ইথিলিন এগুলো কিন্তু মানে কালারলেস হতে পারে ভিজিবল রিজিয়নে, কালারলেস হলেও কিন্তু ভিজিবল রিজনের দিকে দেবে, ডিফারেন্সটা বুঝবে। এবার যদি হ্যালো অ্যালকিন দেখি, হ্যালো অ্যালকিন কি হচ্ছে, হ্যালো অ্যালকিনে দেখি যদি আমরা, এটা হচ্ছে ল্যাম্পটামাস। হ্যালো অ্যালকিন মানে কি, যেখানে হ্যালোজেন বাইন্ড করে থাকে, মানে Cl, Br, I, মানে ক্লোরিন, বোরিন, আয়োডিন, এগুলো এদের কি হচ্ছে, এদের কিন্তু অনেক লোন পেয়ার থাকে, মানে নন বন্ডিং ইলেকট্রন থাকে, তার মানে কি আমরা এখানে কিন্তু কিছু মানে কিছু N2 সিগমা স্টার, N2 পাঁচ স্টার, এই ট্রানজিশন গুলো দেখতে পেতে পারি। এবার যদি আমরা ক্লোরিনে দেখি, এবার এই হ্যালো অ্যালকিন গুলোর মধ্যে কার সব থেকে বেশি ওয়েভলেন্থ দেখতে পাবো, তোমরা যদি দেখো যে Cl এর কিন্তু প্রচুর ইলেকট্রোনেগেটিভিটি থাকে, মানে I এর থেকে Cl এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তার মানে কি এদের লোন পেয়ার ইলেকট্রন গুলো খুব টাইট করে বাইন্ড করে থাকে Cl এর সাথে। এবার তার মানে কি এই লোন পেয়ার গুলোকে যদি ট্রানজিশন করাতে হয় মানে ইলেকট্রনিক লেভেলের মধ্যে দিয়ে, তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে প্রচুর এনার্জি দরকার, প্রচুর এনার্জি দরকার হওয়ার মানে কি, যে প্রচুর এনার্জি দরকার হচ্ছে Cl এর ক্ষেত্রে প্রচুর, তার মানে কি Cl এর ক্ষেত্রে কিন্তু ওয়েভলেন্থ কমে যাবে, তার মানে কি হবে Cl এর ক্ষেত্রে, মানে দেখো তার মানে ল্যামডা CH3 Cl এর ওয়েভলেন্থ ল্যামডা CH3 Cl থেকে কম হবে। এবার দেখো এটা আমরা দেখো এখানে দেখিয়েছে Cl এর ওয়েভলেন্থ সব থেকে কম আর CH3 এর ওয়েভলেন্থ সব থেকে বেশি, এটা কোন ক্ষেত্রে, N2 সিগমা স্টার ট্রানজিশনের ক্ষেত্রে।
এবার একটা কথা মনে রাখবে, এন টু সিগমা স্টার ট্রানজিশনের ক্ষেত্রে যে থিওরি অ্যাপ্লাই হবে, পাই টু পাই স্টারের ক্ষেত্রে সেই থিওরি কিন্তু নাও অ্যাপ্লাই হতে পারে, কারণ পাই টু পাই স্টার হচ্ছে কি ডাবল বন্ড ট্রিপল বন্ডের ক্ষেত্রে, আবার সিগমা টু সিগমা স্টার থিওরি কিন্তু পাই টু পাই স্টারের ক্ষেত্রে নাও অ্যাপ্লাই হতে পারে, কারণ ওটা কিন্তু সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে। এন টু সিগমা স্টার আমরা কোনটা দেখছি, আমরা লোন পেয়ার থেকে সিঙ্গেল বন্ড মানে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে গুলো দেখছি। তো সবগুলো কিন্তু আলাদা আলাদা। এবার এই যে লোন পেয়ার ইলেকট্রন গুলো কিন্তু অনেক সময় হাইড্রোজেন বন্ডিং থাকে, তখন এই যে হাইড্রোজেন বন্ডনে থাকা হচ্ছে, তখন কি হচ্ছে এই যে এন টু পাঁচটা ট্রানজিশন আরো বেশি দরকার হয়, আরো বেশি দরকার হয়। এবার যেটা মানে যে হাইড্রোজেন বন্ডিং থেকে এটা দেখো, তোমরা যদি সিএইচ ও এইচ দেখো, মানে এটাকে বলা হচ্ছে মিথানল, মিথানল বলে। এইটার ক্ষেত্রে যদি তোমরা দেখো যে হাইড্রোজেন বন্ডিং করে আছে, হ্যাঁ, এগুলো এই হাইড্রোজেন বন্ডিং কি হয়, হাইড্রোজেন বন্ডিং স্টেবিলাইজ করে নন বন্ডিং ইলেকট্রন গুলোকে। এবার স্টেবিলাইজ করা মানে কি হচ্ছে, এদেরকে যদি আমরা ট্রানজিশন করাতে যাই এন টু পাই স্টার, প্রচুর এনার্জি দরকার হবে, প্রচুর এনার্জি দরকার হলে কি হবে, ওদের ওয়েভলেন্থ আরো কমে যাবে। এবার এই দেখো যে হ্যালোজেন, এই যে CH3 এক্সটা কি হ্যালোজেন, এই যে হ্যালোজেনের এখানে কি হচ্ছে এনার্জি বেশি হাইড্রোজেন বন্ডিং এ আছে বলে CH3OH, তার মানে কি এই যে CH3OH এর ল্যামডা কি হবে, এই যে হ্যালো অ্যালকিন গুলো থেকে কম হবে ল্যামডা। তোমাদের কোশ্চেনটা এরকম কোশ্চেন তোমরা কিন্তু এই জিনিসটা দিয়ে বুঝে নিতে পারবে। এবার এই যে যদি ওয়েভলেন্থ কমে যায়, ওয়েভলেন্থ কমে যাওয়ার মানে কি এটা ব্লু সাইডে ব্লু শিফট হবে, মানে ভিজিবল রিজনে ব্লু এর দিকে চলে যাবে, রেড এর কিন্তু ওয়েভলেন্থ বেশি আর ব্লু এর কিন্তু ওয়েভলেন্থ কম, মানে ব্লু এর দিকে চলে, মানে কি এটা হিস্টোকমিক শিফট বলে। এই শিফট গুলো তোমরা পরের স্লাইডে পড়বে। এবার যদি আমরা এবার পড়বো হচ্ছে আমরা ক্রোমোফোর অক্সোক্রোম, এই জিনিসগুলো এগুলো তোমরা টার্ম গুলো শুনে থাকবে যে ক্রোমোফোর কি, ক্রোমোফোর হচ্ছে যে ফাংশনাল গ্রুপ গুলো আনস্যাচুরেটেড বন্ড নিয়ে থাকে, যেগুলো হচ্ছে ইউভি ভিজিবল রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে। এই আনস্যাচুরেটেড বন্ড যাদের থাকে তাদেরকে বলা হয় ক্রোমোফোর। এরা কি হচ্ছে কালার ভিয়ার করতে পারে, এরা কালার দেয়, ভিজিবল রিজনে কালার দিতে পারে অনেক সময়। এগুলো দেখো রেসপন্সিবল ফর দ্য কালার অফ দ্য কম্পাউন্ড, এটা কি কোন কোন ট্রানজিশনে যায়, এগুলো হচ্ছে পাই টু পাই স্টার এন টু পাই ট্রানজিশনে যায়। আর অক্সোক্রোম জিনিসটা কি, অক্সোক্রোম জিনিসটা হচ্ছে যারা নিজেরা কিন্তু তাদের কোনো কালার দিতে পারে না, তারা নিজেরা কিন্তু ইউভি ভিজিবল লাইট অ্যাবজর্ব করতে পারে না, কিন্তু তারা যদি ক্রোমোফোরের সঙ্গে বাইন্ড করে থাকে তখন তারা কিন্তু কালারের ইন্টেন্সিটি বাড়াতে পারে। ডিফারেন্সটা মনে রাখবে, অংশক্রমটা নিজেরা কিন্তু অ্যাবসর্ব করতে পারে না, ইন্টেন্সিটি বাড়াতে পারে। আর ক্রোমোফোর কি করে, ক্রোমোফোর কিন্তু কালার দিতে পারে, নিজেরা অ্যাবসর্ব করতে পারে। এক্সাম্পল কি, অক্সোক্রোমের OH NH2Cl, এটাকে এনহ্যান্স দ্য ক্রোমোফোরস এবিলিটি টু অ্যাবসর্ব লাইট। দেখো বেনজিন হচ্ছে কালারলেস, বেনজিনের সাথে নাইট্রো গ্রুপ অ্যাটাচ আছে, নাইট্রো গ্রুপ অ্যাটাচ, এর নাইট্রো গ্রুপটা কিন্তু ক্রোমোফোর, এটা কি পেল ইয়েলো কালার দেয়। এবার যখন এর সাথে আবার আর অ্যামিন গ্রুপ যুক্ত হয়ে যায়, মানে একটা অংশগ্রহণ যুক্ত, তখন কি ইন্টেন্সিটি বেড়ে গিয়ে কি হয় ডার্ক ইয়েলো কালার দেয়। এটাই হচ্ছে ডিফারেন্স, নাইট্রো গ্রুপ কি দিচ্ছে পেল ইয়েলো, সে কিন্তু কালার বিয়ার করতে পারছে। এবার ইন্টেন্সিটি বাড়ানোর জন্য অংশগ্রহণ চলে এসছে, মানে বেশি আরো বেশি কালার অ্যাবসর্ব করছে, দিয়ে কি করছে ডার্ক ইয়েলো কালার দিচ্ছে। এখানে কিছু হচ্ছে তোমাদের ক্রোমোফোরের এক্সাম্পল, তোমরা পড়ে নিতে পারো এটা। এরপর হচ্ছে স্পেশাল শিফটস ইন ইউভি, কি কি শিফট হয়, এই শিফট গুলো হচ্ছে তোমাদের ক্রোমোফোর আর অংশক্রমে এখানে বুঝতে পারবে। ব্যথক্রমিক শিফট, যদি ব্যথক্রমিক শিফটটা দেখো কি হচ্ছে, এ দেখো 800 দিকে চলে যাচ্ছে ন্যানোমিটারের দিকে, মানে কি এর ওয়েভলেন্থ বেশি। হিস্টোক্রমিক শিফটের ক্ষেত্রে কি হচ্ছে ওয়েভলেন্থ কম। ব্যথক্রমিক শিফট মানে কি রেড কালার দিচ্ছে, দেখো রেড কালার। আর হিস্টোক্রমিক শিফট কি দিচ্ছে ব্লু কালার, মানে ওয়েভলেন্থ বেশি হলে রেড কালার, ওয়েভলেন্থ কম হলে ব্লু কালার। এবার যদি তোমরা এখানে পড়ো অক্সোক্রোম, এই যে কালারটা দেখো, ব্যথক্রমিক শিফট ইজ ডিসপ্লেসমেন্ট অফ দ্য অ্যাবসর্বেন্ট টুয়ার্ডস দ্য লঙ্গার ওয়েভলেন্থ, লঙ্গার ওয়েভলেন্থের দিকে চলে যাচ্ছে। তার মানে কি হায়ার ল্যাম্বডা মাস, মানে কি কারণে এনার্জি কম, এনার্জি কম হচ্ছে সেজন্য কিন্তু হায়ার ল্যাম্বডা মাস হচ্ছে। এনার্জি কম কখন হবে, যখন কনজুগেশন বেশি হবে, কনজুগেশন বেশি হবে কার দ্বারা হচ্ছে, যখন অক্সোক্রোম আসবে, অক্সোক্রোম আসলে কি হচ্ছে কনজুগেশন বেশি হচ্ছে, এগুলো কি ইলেকট্রন উইথড্রল গ্রুপ, মানে যারা ইলেকট্রন তুলে নিচ্ছে সেইগুলো থাকছে বা পোলার সলভেন্টে থাকছে, সেগুলো কি হচ্ছে পোলার সলভেন্টে থাকলে কি হচ্ছে এক্সাইটেড স্টেটকে পোলার সলভেন্ট স্টেবিলাইজ করে দেয়, তার জন্য কি হয়, তার জন্য কি হচ্ছে এনার্জি কমে যাচ্ছে, এনার্জি কমে যাওয়ার মানে কি হচ্ছে ল্যাম্বডা মাস বেশি হচ্ছে, ল্যাম্বডা মাস বেশি হয় মানে কি তারা রেড কালার দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্যথক্রমিক শিফট। এবার যদি হিস্টোক্রমিক শিফট দেখি,
হিপসোকমিক শিফট কি? হিপসোকমিক শিফট হচ্ছে যখন এনার্জি বেশি হচ্ছে, এনার্জি বেশি হওয়া মানে হচ্ছে কি ওয়েভলেন্থ কম হচ্ছে, ওয়েভলেন্থ কম হওয়া মানে কি ব্লু সাইডের দিকে চলে যাচ্ছে, ব্লু মানে কি হচ্ছে তখন হাইপসোকমিক শিফট বলে। ব্লু কালার এনার্জি কম যখন কখন হবে, যখন ইলেকট্রন ডোনেশন গ্রুপ থাকবে, মানে যারা ইলেকট্রন দেবে, ইলেকট্রন দেওয়া দিলে কি হচ্ছে তাদের সলভেন্টের স্টেবিলাইজ গুলো কমে যাচ্ছে, স্টেবিলাইজ মানে এক্সাইটেড স্টেটে স্টেবিলাইজ কমে যাচ্ছে, মানে এক্সাইটেড স্টেটের স্টেবিলিটি কমে যাচ্ছে, আর হচ্ছে গ্রাউন্ড স্টেট স্টেবিলিটি বেশি হচ্ছে, গ্রাউন্ড স্টেট স্টেবিলিটি বেশি হচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে কনজুগেশন কমে যাচ্ছে হিপসোকমিক শিফট থেকে, কনজুগেশন কমে যাওয়া মানে হচ্ছে তোমার আহ তাদের স্টেবিলিটি কমে যাচ্ছে। এবার তখন কি হচ্ছে, তার মানে হচ্ছে হায়ার এনার্জি আর লোয়ার ল্যাম্বডা মাস, এটা হচ্ছে কি তখন হিপসোক্রমিক শিফট। তার মানে কি তোমাদের আরেকবার বলতেছি, ব্যাথোক্রমিক শিফট কি হচ্ছে, ব্যাথোক্রমিক শিফটের ক্ষেত্রে কনজুগেশন বেশি হচ্ছে, ইলেকট্রন উইথড্রল গ্রুপ থাকছে বা পোলার সলভেন্ট থাকছে, পোলার সলভেন্ট থাকলে কি হচ্ছে যে এক্সাইটেড স্টেটকে স্টেবিলাইজ করে দিচ্ছে, ডাউন স্টেটের থেকে এক্সাইটেশন বেশি স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, মানে লোয়ার এনার্জি থাকছে, আর লোয়ার এনার্জি থাকা মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু, তাই ল্যাম্বডা ম্যাক্স বেশি, ল্যাম্বডা ম্যাক্স বেশি মানে রেড শিফট, আর এটাকে বলে ব্যাথোক্রমিক শিফট। আর যদি আমরা ব্লু শিফট মানে হিপসোক্রমিক শিফট দেখি, সেক্ষেত্রে কি হচ্ছে কনজুগেশন কম হচ্ছে, ইলেকট্রন ডোনেশন গ্রুপ থাকছে, বা পোলার আর যে পোলার সলভেন্ট কি করছে, সেক্ষেত্রে তখন পোলার সলভেন্ট হচ্ছে ডাউন স্টেটকে স্টেবিলাইজ করছে এক্সাইটেড স্টেট থেকে, সেক্ষেত্রে কি হচ্ছে তখন এনার্জি বেশি থাকছে, তার জন্য ল্যাম্বডা ম্যাক্স কম হচ্ছে, এটা ব্লু। এবার এই দেখো এই পোলার সলভেন্টে দু রকমই কাজ করতে পারে, তোমরা পরে বুঝবে, এই জিনিসটা একটু কনফিউজিং। পোলার সলভেন্ট দু রকমই কাজ করতে পারে, যখন পাই টু পাই স্টারের কথা আসবে তখন কি হচ্ছে, তখন পোলার সলভেন্ট হচ্ছে এক্সাইটেড স্টেবিলাইজ করে, যখন এন টু পাই স্টারের ট্রানজিশন আসবে তখন পোলার সলভেন্ট কি করবে, তখন পোলার সলভেন্ট ডাউন স্টেটকে স্টেবিলাইজ করবে। এবার হচ্ছে দুটো শিফট হচ্ছে হাইপারক্রমিক শিফট আর একটা হাইপোক্রমিক শিফট। হাইপার মানে হচ্ছে বেশি, হাইপো মানে হচ্ছে কম। এই যে দেখো হাইপারক্রমিক শিফট মানে কি অ্যাবসর্বেন্স বেশি হবে, হাইপোক্রমিক শিফট মানে কি অ্যাবসর্বেন্স কম হবে। ওখানে দেখছিলে ওয়েভলেন্থ, এখানে হচ্ছে অ্যাবসর্বেন্স। হাইপারক্রমিক শিফট কি হচ্ছে ইনক্রিজ ইন অ্যাবসর্বেন্স ইন্টেন্সিটি, অ্যাবসর্বেন্স ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। এটা কি করছে, গ্রেটার প্রবাবিলিটি অফ ইলেকট্রন ট্রানজিশন, মানে বেশি ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে। অক্সোক্রম ইন্ট্রোডাকশনের জন্য কখনো কখনো হয় এটা, এটাকে বলে হাইপারক্রমিক শিফট। আর হিপসোক্রমিক হাইপোক্রমিক শিফট তখন যখন হচ্ছে ডিক্রিজ ইন অ্যাবজর্পশন ইন্টেন্সিটি, সেটা হচ্ছে হাইপারক্রমিক শিফট। কখন হচ্ছে যখন ইলেকট্রন ট্রানজিশন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবজর্বেন্স কমে যাচ্ছে, সেটা হচ্ছে কি হাইপোক্রমিক শিফট। এবার এই যে বললাম না যে ভাইব্রেশনাল রোটেশনাল এই জিনিসগুলো একটু কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে দেখছো তোমরা যখন দেখবে, যখন গ্রাফ গুলো দেখবে স্পেকট্রোস্কোপি মানে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, গ্রাফ গুলো কিন্তু শার্প হয় না, এইরকম ঢেউ খেলানো হয়। এই যে দেখো, এই যে দেখছো গ্রাফ গুলো কিন্তু একটু হলেও ঢেউ খেলানো হচ্ছে, পুরো শার্প না, মানে কিছু কিছু এনিমেলের ক্ষেত্রে গ্রাফ দেখবে জাস্ট এইরকম দাগ থাকে, এরকম দাগ থাকে, শার্প হয়, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না, শার্প হচ্ছে না, কিছুটা হলেও মানে নর্মাল, মানে একটু ঢেউ খেলানো টাইপ থাকছে। এই ঢেউ খেলানো টাইপ গুলো থাকার কারণ কি, কারণ হচ্ছে যে ভাইব্রেশনাল রোটেশনাল লেভেল, ভাইব্রেশনাল রোটেশনাল যে লেভেল গুলো সেগুলো কি বলতো খুব ক্লোজলি থাকে ইলেকট্রনিক লেভেলের সাথে, ইলেকট্রনিক লেভেলের সাথে ক্লোজলি থাকার জন্য কি হচ্ছে, যখন এনার্জি অ্যাবসর্ব করে ইলেকট্রন গুলো ট্রানজিশন করছে, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখো যে এক্সাইটেড স্টেট ভাইব্রেশন রোটেশনাল রুম টেম্পারেচার। এবার এই যে কি হচ্ছে খুব কোয়াইট ক্লোজলি স্পেসড, মানে ওদের মধ্যে স্পেস কম থাকে, খুব ক্লোজলি থাকে, সেজন্য কি হচ্ছে যখন ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে বলতো, এই যে মলিকিউল গুলো মানে যখন এনার্জি ট্রানজিশন হচ্ছে মানে ইলেকট্রনিক লেভেল থেকে ইলেকট্রনিক লেভেলে যাওয়ার কথা, সেক্ষেত্রে কিছু ভাইব্রেশনাল রোটেশনাল লেভেলেও মানে ভাইব্রেশনাল মানে এক্সাইটেশন মানে বা কিছু হচ্ছে যে মলিকিউল গুলো এনার্জি অ্যাবসর্ব করছে, তারা ইলেকট্রন ট্রানজিশন মানে ইলেকট্রনিক ট্রানজিশনে যাচ্ছে, আর কিছু মানে রোটেশনাল আর ভাইব্রেশনাল ট্রানজিশনেও যাচ্ছে। তার জন্য কি হচ্ছে যখন আমরা গ্রাফটা পাই, তখন এই গ্রাফটার সঙ্গে সঙ্গে আমরা শুধু ইলেকট্রনিক লেভেলেরই গ্রাফ পাই না, আমরা হচ্ছে কিছু রোটেশন আর ভাইব্রেশনেরও গ্রাফ পেয়ে যাই। তো সেই জন্য হচ্ছে এই পিকটা শার্প হয় না, মানে ঢেউ একটু ব্রড হয়।
যে দেখো therefore a molecule can absorb energy can undergo vibrational rotational electronic excitation মানে তিনটে ট্রানজিশনে একসঙ্গে হওয়ার জন্য আমরা এই মানে ব্যান্ড গুলো ব্রড ব্যান্ড পাই। undergo excitation therefore there are large number of possible transition each differing very slightly from other। এই যে vast number of lines spaced so closely যে তাদের ইনস্ট্রুমেন্ট আলাদা করতে পারে না। মানে যখন আমরা কি বললাম, আমি তোমাদের প্রথম থেকে পড়েছি E0 থেকে E1 এ হচ্ছে ট্রানজিশন, কিন্তু কিছু না, কিন্তু কিছু ট্রানজিশন হয় যে ওই যে ভাইব্রেশন মানে V0 V1 এগুলো তো হয় আবার রোটেশন J0 J1 ও হয়। এবার যে আমাদের ইনস্ট্রুমেন্ট ইউজ করি সেটা এগুলোকে আলাদা করতে পারে না। আলাদা করতে না পারার জন্য কি হচ্ছে, আমরা যে হাইয়েস্ট ব্যান্ডটা পাই এইটা ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য পাই, বাট ধারে ধারে যে ব্যান্ড গুলো পাচ্ছি সেগুলো আমরা ভাইব্রেশন রোটেশনাল ট্রানজিশনের জন্য পাচ্ছি। এবার এগুলোকে আলাদা করতে না পারার জন্য কি হচ্ছে, ব্রড ব্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, এবার খুব ক্লোজলি থাকছে এরা। এবার হচ্ছে ইউভি ভিসকাস অ্যাবসর্পশন কি কি এফেক্ট ফেলে, মলিকুলার স্ট্রাকচার এফেক্ট ফেলে, যেমন ক্রোমোফোর অক্সোক্রোম এগুলো প্রেজেন্ট থাকলে বেড়ে যাচ্ছে, মানে কালার বেশি দিচ্ছে, অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে। আবার সলভেন্ট এফেক্ট, পোলার সলভেন্টও এফেক্ট ফেলে, কিছু কিছু ক্ষেত্রে পড়বে তো না, নন পোলার সলভেন্টও আলাদা এফেক্ট ফেলে। টেম্পারেচারের জন্য হচ্ছে, পিএইচ ও সলিউশনের জন্য হয়। দেখো সলভেন্ট এফেক্টটা দিয়েছি, সলভেন্ট এফেক্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। সলভেন্ট এফেক্ট কি হচ্ছে, অনলি এফেক্ট পোলার ট্রানজিশন যে N2 পাই স্টার। এবার হচ্ছে পোলার সলভেন্ট স্টেবিলাইজ দ্য এক্সাইটেশন, এটা তোমরা পড়েছো কিছুক্ষণ আগে বললাম। নন পোলার সলভেন্ট কিন্তু আবার গ্রাউন্ড স্টেটকে স্টেবিলাইজ করে, মানে পোলার সলভেন্ট যদি আমরা দেখি পাই টু পাই স্টারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হচ্ছে স্টেবিলাইজ করছে এক্সাইটেশনকে। যদি N2 পাই স্টারের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে স্টেবিলাইজ করছে গ্রাউন্ড স্টেটকে। আবার নন পোলার এই সলভেন্ট কিন্তু শুধুমাত্র গ্রাউন্ড স্টেটকে স্টেবিলাইজ করে। তো একটু কনফিউজিং জিনিসটা। এই যে দেখো অ্যাবজর্পশন ইনভলভস ইলেকট্রনিক ট্রানজিশন, এই ট্রানজিশনে ইনভলভ আছে পাই টু পাই স্টার ইনটু পাই স্টার। এবার হচ্ছে যদি আমরা পোলার সলভেন্ট দেখি, পোলার সলভেন্ট স্টেবিলাইজ দ্য গ্রাউন্ড স্টেট থেকে এই মানে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেশনকে স্টেবিলাইজ করে, সেটা কখন পাই টু পাই স্টারের ক্ষেত্রে। এই যে দেখো এখানে পাই টু পাই স্টারের ক্ষেত্রে দেখো গ্রাউন্ড স্টেট এক্সাইটেশনকে স্টেবিলাইজ করেছে। আর যদি আমরা মানে যদি আমরা এন টু পাই স্টারের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে কিন্তু পোলার সলভেন্ট কি করছে, গ্রাউন্ড স্টেটকে স্টেবিলাইজ করছে। এবার এই গ্রাউন্ড স্টেটকে স্টেবিলাইজ করার জন্য কি হচ্ছে, তখন কিন্তু এনার্জি গ্যাপটা বেড়ে যাচ্ছে। এনার্জি গ্যাপ বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ল্যাম্বডা কমে যাচ্ছে, মানে হিস্টোক্রমিক শিফট হচ্ছে বা ব্লু শিফট। আর যদি পাই টু পার্সেন্টের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে এনার্জি গ্যাপ কমে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে আমরা এনার্জি কমে জন্য মানে ল্যাম্বডা বেশি পাচ্ছি, মানে ওয়েভলেন্থ বেশি পাচ্ছি, তখন হচ্ছে ব্যাথোক্রমিক শিফট হচ্ছে। আবার যদি আমরা নন পোলার সলভেন্ট দেখি, নন পোলার সলভেন্টও কিন্তু এ করছে গ্রাউন্ড স্টেটকে স্টেবিলাইজ করছে, তার জন্য কিন্তু আমরা হিস্টোক্রমিক শিফট পাচ্ছি। তো একটু কনফিউজিং জিনিসটা, তোমরা পড়লে একটু আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। এই যে এখানে আমি দেখিয়েছি দেখো, হেক্সেন হচ্ছে নন পোলার সলভেন্ট, আর ওয়াটারের ক্ষেত্রে দেখিয়েছি যখন N2 পাই স্টার কি হচ্ছে দেখো গ্রাউন্ড স্টেটকে স্টেবিলাইজ করছে, তার মানে হিস্টোক্রমিক শিফট দেখতে পাচ্ছি। আর যদি আমরা পাই টু পাই স্টার দেখি এখানে দেখো এক্সাইটেশনকে স্টেবিলাইজ করছে, তার জন্য আমরা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেড শিফট মানে ব্যাথোক্রমিক শিফট। এখানে দেখো দেখিয়েছি এক্সাইটেশন মোর পোলার ইন কেস অফ পাই টু পাই ট্রানজিশন, হাইড্রোজেন বন্ড অকার ইন এক্সাইটেড স্টেট, দ্য এনার্জি অফ পাই স্টার স্টেট ডিক্রিজ বিকজ অফ স্টেবিলাইজেশন, ব্যাথোক্রমিক শিফট দেখতে পাচ্ছি। এই যে এবার এই যে দেখো এখানে পাই বন্ড আছে, হ্যাঁ। এবার যখন আমরা যখন এক্সাইটেশনে দেখতে পাই যে ইলেকট্রন গোস টু অ্যান্টি বন্ডিং স্টেট, তখন কি হচ্ছে এখন ডট ডট হচ্ছে, এটা পাই স্টার মানে কিছু ইলেকট্রন হচ্ছে কি বলতো এই যে অ্যান্টি বন্ডিং স্টেটে চলে গেছে। এইটা হচ্ছে মানে তখন কি হলো সিঙ্গেল বন্ড। তোমরা অ্যামিনো অ্যাসিড পড়িয়েছি আমি, ঠিক মনে পড়ছে না, অ্যামিনো অ্যাসিড পেপটাইডের ক্ষেত্রে পড়িয়েছি যে 40% স্টেবিলিটি থাকে পেপটাইড বন্ডে, 40% সিঙ্গেল বন্ড, 40% ডাবল বন্ড, এগুলো পড়েছিলাম ওই রকম ব্যাপার এখানে। তো এই অ্যান্টি বন্ডিং এ চলে গেলে এরকম হয়, এক্সাইটেড হয়ে যাচ্ছে এটা। এটা হচ্ছে এক্সাইটেশন, কিছু ইলেকট্রন অ্যান্টি বন্ডিং এ চলে যাচ্ছে, যে বন্ড অর্ডারের ফর্মুলা তোমাদের দেখিয়েছি। যে দেখো এখানে দেখো যদি তোমরা দেখতে পাচ্ছ যে বন্ডিং এ কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন, আর অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই। তার মানে কি হচ্ছে বন্ড অর্ডার কি হচ্ছে হাফ, বি মাইনাস এ, হাফ হচ্ছে বন্ডিং এ দুটো ইলেকট্রন, তার মানে কটা বন্ড হবে এই ক্ষেত্রে একটা বন্ড হবে।
এবার হচ্ছে as the non-bonding electrons bind with the water molecule through each bonding the electron gets stabilization, এতে হাইড্রোজেন বন্ডিং এর জন্য স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। এবার আমরা পোলারিটি কিভাবে দেখি, পোলারিটি দেখতে হচ্ছে পোলারিটি বা ডাইপোল মোমেন্ট, মানে পোলারিটি বৃদ্ধি মানে ইনক্রিজ হলে ডাইপোল মোমেন্ট ইনক্রিজ হয়, এটা কিউ ইন্টু ডি, কিউ কি চার্জ, ডি হচ্ছে ডিস্টেন্স, মানে চার্জ ইনক্রিজ হলে পোলারিটি ইনক্রিজ হবে, ডিস্টেন্স বাড়লেও পোলারিটি বাড়বে। এবার যে বললাম টমেটো রেড কালার, টমেটো রেড কালার কেন দেয়, এটা হচ্ছে ভিজুয়ালে দেখতে পাই, কিন্তু আমরা ভিজুয়ালে যে রেড কালার দেখতে পাচ্ছি তার মানে কি করে, লাইকোপিন যে পিগমেন্টটা থাকে, সেই লাইকোপিন পিগমেন্ট তার 11টা কনজুগেটেড বন্ড থাকে, 11টা কনজুগেট মানে কি প্রচুর স্টেবিলাইজ, স্টেবিলাইজ হওয়ার জন্য কি হচ্ছে তার এনার্জি কম, এনার্জি কম মানে কি ওয়েভলেন্থ এনার্জি কম, এনার্জি কম মানে কি ওয়েভলেন্থ বেশি হচ্ছে, ওয়েভলেন্থ বেশি হচ্ছে মানে কি ব্যাসক্রমিক শিফট হচ্ছে, ডাইরেক্ট দিক মানে ভিজিবলের দিকে যাচ্ছে, তখন ওয়েভলেন্থ বেশি হওয়ার জন্য রেড মানে রেড শিফট দেখতে পাওয়া যায়, রেড কালার হয় টমেটো। এটা অনেক সময় দিয়ে দিতে পারে কোশ্চেনে, সেজন্য আমি লিখে দিয়েছি। এবার যদি তোমরা দেখো যে পেপটাইড বন্ড ফর্মেশন, এই যে পেপটাইড বন্ড ফর্মেশনে হচ্ছে মানে পেপটাইড বন্ড কিভাবে ফর্ম করে, তোমাদেরকে আগেও পড়েছি, তোমরা পেপটাইডের চ্যাপ্টার পড়ে থাকো, তো সেক্ষেত্রে আমি পড়েছি সেখানে যে কার্বক্সিল গ্রুপ অ্যামিনো অ্যাসিড থেকে একটা জল বেরিয়ে গিয়ে এই পেপটাইড বন্ডটা তৈরি হচ্ছে। এবার হচ্ছে এটাকে পেপটাইড বন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে N2 পাঁচটা ট্রানজিশনও হয়, pi2 পাঁচটা ট্রানজিশনও হয়, সি ডবল বন্ড আর NH এর মধ্যে রেজোনেন্স হয়, এটা তোমাদের আমি পড়িয়েছি, পেপটাইড মানে পেপটাইড চ্যাপ্টারে পড়লি, তোমরা ওখান থেকে কিন্তু পড়ে নিতে পারো। এই N2 পাইস্টারাস মানে pi2 পাইস্টার ট্রানজিশনের জন্য কিন্তু আমরা পেপটাইড বন্ডেরও কিছু অ্যাবজর্বেন্স পাই, যেটা হচ্ছে আমরা 190 ন্যানোমিটারে দেখতে পাই, এই যে স্মল পাই ইলেকট্রন সিস্টেম, এটার জন্য আমরা কিছু ট্রানজিশন পাই, মানে পেপটাইড বন্ডের জন্য আমরা কিছুটা হলে অ্যাবজর্বেন্স পেতে পারি। আমরা জেনে যে আমরা প্রোটিনে অ্যাবজর্বেন্স পাই ফিনাইল অ্যালানিন টাইরোসিন ক্রিপ্টোফ্যানাজেন, যেটা 280 তে, কিন্তু এটা ছাড়াও আমরা ডাইসালফাইড বন্ডের জন্য আমরা অ্যাবজর্বেন্স পেতে পারি, এবং পেপটাইড বন্ডের জন্য আমরা অ্যাবজর্বেন্স পেতে পারি, যেটা হচ্ছে 250 আর 230 এর ডাইসালফাইড, 190 হচ্ছে পেপটাইডের ক্ষেত্রে, আর হচ্ছে 280 এর ক্ষেত্রে হচ্ছে ট্রিপ্টোফ্যান টাইরোসিনের জন্য। এই যে সি এন আর সিও, এটা অ্যাকচুয়ালি সি ডবল বন্ড হয়ে থাকে, আর কিন্তু কখনো কখনো হচ্ছে রেজোনেন্স হওয়ার জন্য এখানেও চলে আসে ডবল বন্ডটা, তো সেক্ষেত্রে এই যে বললাম এন পাই, আর যেহেতু এন এর লোন পেয়ার থাকে, তো সেজন্য হচ্ছে এই যে এন পাই আর পাই পাই এই ট্রানজিশনটা আমরা পাই। এবার এই দেখো the pi পাঁচটা ট্রানজিশন occurred is around 190 ন্যানোমিটার। এবার যদি আমরা ফিনাইল এন্ড টাইরোসিন হিপ্টোফ্যান এগুলো হচ্ছে কি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড হওয়ার জন্য ওদের মধ্যে কনজুগেশন হচ্ছে ডবল বন্ড গুলো যে রিং স্ট্রাকচারের মধ্যে, এরা কখনো কখনো এরাও মানে ম্যাক্সিমাম আমরা প্রোটিনের অ্যাবজর্বেন্স দেখি 280 তে, তো এই জন্য হচ্ছে 280 তে আমরা অ্যাবজর্বেন্স পাচ্ছি প্রোটিনের। আর অ্যাবজর্বেন্স ডাইসালফাইড মানে যে বললাম সিস্টিন যেটা থাকে, সিস্টিন কি হচ্ছে অক্সিডেশন হয়, অক্সিডেশন হয়ে কি এস ডবল বন্ড এস হচ্ছে ডাইসালফাইড বন্ড, এদের মধ্যেও কিন্তু যেহেতু এরাও অ্যাবজর্ব করতে পারে বলেই হচ্ছে 250 230 এ আমরা এই যে পাই টু সিগমা ট্রানজিশনের জন্য আমরা অ্যাবজর্বেন্স পাই। এরপর হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি অফ প্রোটিন, এই দেখো ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, এরা হচ্ছে 280 এর কাছাকাছি অ্যাবজর্বেন্স, কিন্তু সিস্টিনটা একটু নিচের দিকে দিচ্ছে, সিস্টিনে আমরা কি দেখলাম 250 থেকে 230 এ, এই দেখো এটা সিস্টিনের। এবার দেখো নেটিভ আর আনফোল্ডেড মানে ফোল্ডেড আর আনফোল্ডেড প্রোটিনের অ্যাবজর্বেন্স, এখানে কিন্তু ডিফারেন্স হয়, কারণ ফোল্ডেড হলে কি বলতো, ফোল্ডেড যখন হয় সেক্ষেত্রে কিন্তু প্রোটিন অ্যামিনো অ্যাসিড এরা কি হচ্ছে, এরা ভেতর দিকে মানে ভেতর দিকে থাকে স্ট্রাকচারে, সেই জন্য সবসময় বেশি এক্সপোজ থাকতে পারে না, তো সেক্ষেত্রে আলাদা অ্যাবজর্বেন্স দেবে। আর যখন আমরা আনফোল্ডে দেখবো, আনফোল্ডে থাকা মানে কি সব গ্রুপ গুলো মানে যে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড গুলো তারা এক্সপোজ থাকে, তো সেক্ষেত্রে বেশি অ্যাবজর্বেন্স পাবো, সেই জন্য ফোল্ডেড আনফোল্ডেড প্রোটিনের স্ট্রাকচারের মধ্যে আমরা অ্যাবজর্বেন্স ডিফারেন্স পাবো। তারপর ট্রিপ্টোফ্যান 280, টাইরোসিন 276 বা 280, ফিনাইলের উইক অ্যাবজর্বেন্স দেয়, এরা হচ্ছে 257 তে, এগুলোর জন্যই আমরা হচ্ছে প্রোটিনের অ্যাবজর্বেন্স পাচ্ছি। এবার হচ্ছে এই যে কনজুগেশন অফ ল্যাম্ডা ম্যাক্স, এই যে হোমো আর লুমো, তোমরা জানো হোমো থেকে লুমোতে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, হাইয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। এবার এই যে ইনস্ট্রুমেন্টেশন আমি এখানে অনেকটা ডিটেলসে লিখেছি, তোমরা আমি কিন্তু নোটসে দিইনি কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট না অতটা, তোমরা চাইলে এটা পড়তে পারো,
এই ব্যাপারটা ডিটেলসে তোমাদের কি দেবে, স্কিমেটিক ডায়াগ্রাম জেনারেলি দেয়, বা কি কোনটা কার কি কাজ সেটা জেনারেলি দিয়ে দেয়। তো সেজন্য আমি এখানে জাস্ট পড়িয়ে যাবো কিছুটা হলে, রিডিংটাই পড়িয়ে দেবো, এখানে বোঝানোর কিছু নেই, কারণ তোমরা বেসিক জিনিসটা তোমরা সব বুঝে নিয়েছো। এটা তোমরা চাইলে আমি যেহেতু নোটসটা আপলোড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো ডিটেলসে। দেখো সোর্স অফ লাইট কি কি থাকে, হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প, ডিউটিরিয়ান ল্যাম্প, xenon ডিসচার্জ ল্যাম্প, মার্গো। এটা তোমরা চাইলে জিনিসটা মুখস্থ করতে পারো, ওখানে দিয়ে দিতে পারে 1 নাম্বার 2 নাম্বারে কি কি ল্যাম্প মানে সোর্স অফ লাইট হিসেবে ইউজ করা হয়। এখানে দেখো মনোক্রোমাটার দিয়েছে। মনোক্রোমাটার কি হয়েছে, গ্রেটিং monochromatas generally used, filter and prism monochromatas are not used because of low resolution। আর গ্লাস কেন ইউজ করা হয় না, গ্লাস টিউবের কারণ হচ্ছে ইউভি রেডিয়েশন অ্যাবসর্ব করতে পারে 200 থেকে 300 ন্যানোমিটারে। আর জন্য কোয়ার্টসটা মানে যেটা কোয়ার্টসের ইউজ করা হয়, যেটা যে ছোট একটা যেগুলো সিস্টেমের মতো ইউজ করা, আমাদের বলে না গুগল থেকে দেখে নেবে কিউবেট, সেটা কোয়ার্টসের ইউজ করা হয়। আর ডিটেক্টরের কাজ এখানে দিয়েছে, ডিটেক্টর তোমার ডিটেক্ট করে কতটা অ্যাবজর্ব করছে সেটা ডিটেক্ট করে। আর এখানে যেমন ফটো মাল্টিপ্লার টিউবও ইউজ করা হয়, আর ফটো ইলেকট্রিক টিউবও ইউজ করা হয়, ফটো মাল্টি লিটার টিউব ইউজ করা হয়। সরি একটু চার্জ কমে গেছে। পিএমটি ইউজ করা হয়। আর এটা হচ্ছে ডিটেক্টর, এখানে দেখিয়ে ভিতরে কাজগুলো লিখেছি কি ইউজ করা, ফটো ভোলাটাইক সেল ইউজ করা হয়, সিলিকন ফটো ডায়োড ইউজ করা, তোমার নামগুলো খালি মনে রাখো। এবার হচ্ছে অ্যাডভান্টেজ আর লিমিটেশন। অ্যাডভান্টেজ হচ্ছে যে নন ডিস্ট্রাকটিভ, খুব তাড়াতাড়ি হয়, ফাস্ট অ্যান্ড সিম্পল, এর দাম বেশি না, কস্ট এফেক্টিভ, আর কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুটো ক্ষেত্রে ইউজ করা যায় বললাম, ইউপি প্রথম থেকে বলে দিয়েছি। আর লিমিটেশন গুলো তো আমি আগেও বলেছি যে ল্যাক অফ স্পেসিফিসিটি, মানে হচ্ছে তো এই যে কমপ্লেক্স মিক্সচার থাকলে পুরো তো অনেকগুলো কমপ্লেক্স মিক্সচার থাকলে তারা কিন্তু আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারে না, সেই ক্ষেত্রে হচ্ছে একটা লিমিটেশন আছে। সলভেন্ট ইন্টারফারেন্স আছে, মানে যে সলভেন্টকে অবশ্যই ইউভি ট্রান্সপারেন্ট হতে হবে। তারপরে হচ্ছে ইন্টারফেরিং সাবস্টেন্স থাকলে চলবে না। নন অ্যাবসর্বিং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা মানে আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কপি করতে পারবো না নন অ্যাবসর্বিং এর ক্ষেত্রে। আর কোয়ান্টিটেটিভ রেঞ্জের মধ্যে থাকতে হবে, মানে ডেভিয়েশন হলে বিয়াস ল্যাম্বার ল, ডেভিয়েশন হলে হাই কনসেন্ট্রেশন ডেভিয়েশন হয়ে যাচ্ছে, তোমাদের কিছুক্ষণ আগে বলে হাই কনসেন্ট্রেশন থাকলে সেক্ষেত্রে ল্যাম্বার্ট বিয়ার ল অ্যাপ্লিকেবল হবে না। তো সেই ক্ষেত্রে আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কপিকে ইউজ করতে পারবো না। এবার এই যে উডওয়ার্ড ফিশার রুল, উডওয়ার্ড ফিশার রুলটা কি বলতো, এই জিনিস তোমাদের লাগবে না, এটা পিওর কেমিস্ট্রিতে লাগে, কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে একটু কঠিন কঠিন এক্সাম্পল গুলো যদি তোমার নোটসে সহজ এক্সাম্পল গুলো পাবে, আমি কিছুটা বলে দিচ্ছি এখানে। এই যে প্যারেন্ট যেগুলো লিনিয়ারের আমরা যে ওয়েভলেন্থ ধরবো সেটা হচ্ছে 217 ন্যানোমিটার, এটা কাজ আমি পরে বলছি, আগে আগে এটা বলে নিই। 217 ন্যানোমিটারের ওয়েভলেন্থটা ধরবো। আর হোমো অ্যানুলার মানে কি, একটা অ্যারোমেটিক রিং এর মধ্যেই ডবল বন্ড আছে, সেটা আমরা 253 ন্যানোমিটার ধরবো ল্যামডা। আর যেটা আলাদা আলাদা মানে আলাদা আলাদা অ্যারোমেটিক রিং এ আছে ডবল বন্ড, সেটাকে আমরা 214 ধরবো। এবার এর সঙ্গে যদি যে গ্রুপ গুলো অ্যাড হচ্ছে, মানে কোনো অ্যালকাইল গ্রুপ অ্যাড হলো, সেক্ষেত্রে আমরা +5 ডবল বন্ড অ্যাড হলে +3 যেটা কনজুগেশনে থাকবে, তারপরে এক্সোসাইক্লিক ডবল বন্ড অ্যাড হলে +5, এবার এই যে 0, 6, 60, 30 এগুলো আমরা অ্যাড করতে থাকবো। এটার কাজ কি, আমরা ধরো কোনো একটা কম্পাউন্ড দেওয়া হলো, যেটা আমরা স্ট্রাকচারটা জানি, স্ট্রাকচার থেকে আমরা ক্যালকুলেট করে বের করে নিতে পারবো এর অ্যাবসর্বেন্স কত ন্যানোমিটারে দেখতে পারি। এবার আমরা এক্সপেরিমেন্টটা করলাম, এক্সপেরিমেন্ট করে যদি আমরা সেই কাছাকাছি যেটা আমরা ভ্যালু ক্যালকুলেট করে বার করি, কাছাকাছি ভ্যালু পেলাম, যেমন আমাদের এক্সপেরিমেন্ট ঠিক হয়েছে, না পেতে আমরা ভুল হয়েছে। এবার কি করে করবো, এখানে আমি একটা এক্সাম্পল দেখি, দেখো এই যে লিনিয়ার স্ট্রাকচার 217 ধরেছি, +5 করেছি কি, একটা দেখো এই যে অ্যালকাইল গ্রুপ আছে সেজন্য +5 করেছি, তার মানে কি 222 পেয়ে গেলাম। এবার সেম যদি এখানে দেখি, এই যে 217 করেছি, তার সাথে কি আছে, এক্সোসাইক্লিক এ আছে সেজন্য +5, আর দুটো অ্যালকাইল সাবস্টিটিউট আছে +5 +5 10, তো সেই জন্য আমরা 232 পেয়েছি। এক্সপেরিমেন্ট 237 পেলে, তার মানে কি ভ্যালু ঠিক আছে। এখানে এক্সপেরিমেন্ট 220 পেয়েছি, এক্সপেরিমেন্টাল ভ্যালু 220 পেয়েছি, তো তার মানে কি, তার মানে আমাদের এক্সপেরিমেন্ট ঠিক আছে। টেস্ট একটা দেখো, আমরা 214 নিয়েছি ভ্যালু, বেস ভ্যালু, এই যে দেখো ভেক্টর অ্যানুলার বলে 214,
এই জন্য আমরা 214 নিয়েছি, তার সাথে অ্যালকাইল গ্রুপ আছে, যে অ্যালকাইল গ্রুপ +5, এক্সোসাইক্লিক রিং আছে একটা। তো এই দেখো এক্সোসাইক্লিক রিং দেখো +5, আর অ্যালকাইল গ্রুপ দেখো 3টে আছে। তো এই যে একটা, দুটো, তিনটে একটা আছে, সেজন্য +15। ক্যালকুলেট 234, যদি রেজাল্ট 235 এসে অবজার্ভ ভ্যালু, তার মানে কি এক্সপেরিমেন্ট ঠিক আছে। তো এইটা হচ্ছে মানে তোমরা আমি নোটস অনেকগুলো এক্সাম্পল তোমরা সেখান থেকে পড়ে নিতে বুঝে নিতে পারবে, কিন্তু তোমাদের এটা আসবে না, পরীক্ষা আসার চান্স খুবই কম, এটা কেমিস্ট্রি পেপার। এবার চলো আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিই। তোমাদের 2024 করা আছে, আমি একটু বলে যাবো। এখানে হচ্ছে কি আমি অ্যান্সার লিখিয়ে দিয়েছি, তোমাদের এখান থেকে মেইন ইম্পর্টেন্ট আমার বোঝানো দরকার, সেটা হচ্ছে দুটো অঙ্ক আর ডেরিভেশন, সেটা আমি বুঝিয়ে দেবো। আমি এখানে সলভ করে রেখেছি, তোমাদের অ্যান্সারটা মানে তোমাদের প্রবলেম না হয় যে কিরকম অ্যান্সার আসতে, কিরকম অ্যান্সার লিখতে হবে, কি কোশ্চেন আসতে পারে দেখানোর জন্য। তোমরা সকলে জানো অংশকমা উপমা আমি আগেই পড়ে দিয়েছি, এটা তোমরা কিছুক্ষণ আগেই পড়ালাম খুব ভালো করে। এবার হচ্ছে এই যে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট আর মোলার, এই যে আমি জানি না কেন একই কোশ্চেন দিয়েছে, মোলার অ্যাবসর্বিভিটি আর মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট দুটো সেম জিনিস, দুটো এই যে এপসাইলন, এটা হচ্ছে এপসাইলন, আর এর ফর্মুলা কি A/CL। এবারে মোলার অ্যাবসর্পশন কোএফিসিয়েন্টকে আমরা কি করে বার করতে পারি, তোমরা দেখবে যদি আমরা এটা ফর্মুলা তো, যদি এবার দেখো যদি আমরা সি এর ভ্যালু 1 আর এল এর ভ্যালু 1 নিই, তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা যে অ্যাবসর্বেন্স পাবো সেটাই হচ্ছে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট হয়ে যাবে। মানে সি কে কনসেন্ট্রেশন নেব 1 মোলার সলিউশন, আর এল টা নেব 1 সেন্টিমিটার পার লেন, তার মানে দুটোই 1। এবার তার মানে কি আমরা যে অ্যাবসর্বেন্সটা পাবো, এবার হচ্ছে এই যে তার মানে ইউনিট কি হচ্ছে লিটার মোল ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এবার একটা কোশ্চেন দিয়েছে যে ফ্রি নিউক্লিওটাইড অ্যাবসর্বেন্স কেন বেশি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ আর ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে। ফ্রি নিউক্লিওটাইড অ্যাবসর্বেন্স বেশি কারণ কি ওরা এক্সপোজ থাকে বেশি। এবার যদি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখি কিছুটা হলেও মানে যেটা একটা যে হেলিকাল স্ট্রাকচারে স্ট্যাকড হয়ে যাচ্ছে কিছুটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, তো সেক্ষেত্রে অ্যাবসর্বেন্স একটু কমে যাবে। আর যদি ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখি দুটো হেলিকাল স্ট্রাকচারের মাঝে আরো স্ট্যাক হয়ে যাচ্ছে, মানে কি আরো এক্সপোজার কমে যাচ্ছে। এই জন্য ফ্রি নিউক্লিওটাইডের ক্ষেত্রে কি হচ্ছে বেশি লাইট অ্যাবসর্ব করছে, অ্যারোমেটিক রিং স্ট্রাকচার গুলো আছে বেশি লাইট অ্যাবসর্ব করছে, এর জন্য বেশি ভ্যালু পাচ্ছি আমরা। আর সিঙ্গেল স্ট্র্যান্ডে একটু কম আর ডবল স্ট্র্যান্ডে আরো কম। এবার হচ্ছে কি দিয়েছে যে এই যে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি আমি পড়িয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, তো এটা আমার বলার দরকার নেই। এরপর হচ্ছে যে ডেরিভেশন ম্যাথসটা দিয়েছে, এই ম্যাথসটা দেখো কি করে, যে ল্যামবার্টের ল অনুযায়ী কি ইন্টেন্সিটি ডিক্রিজ করে যখন থিকনেস বেড়ে যায়, যে ডি, এই জন্য ডিআই ইকালস টু আইডিএল, মানে থিকনেস অফ দ্য মিডিয়াম মানে পাথ লেন্থ বেড়ে যাচ্ছে বলে এইটা। আর একটা যেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন বেড়ে গেলে তখন হচ্ছে অ্যাবজর্বেন্স কমে যায়, মানে আমরা এটা কি লিখতে পারি, ডি আই ইকুয়ালস টু ইকুয়েশন সমানুপাতিক হচ্ছে আই ডি সি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই যে ইন্টিগ্রেশন করে আমরা পেয়ে যাচ্ছি ln i0 i ইকুয়ালস টু কে। এটা একটা যে কোনো কনস্ট্যান্ট ধরে নিই, যে বিআরসি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কি ln i0 বা i ইকুয়ালস টু হচ্ছে কি কে এল কে সি পাচ্ছি। হ্যাঁ, এবার দুটোকে একসঙ্গে গুণ করে দিয়ে আমরা কে সি এল করেছি, এবার কে টাকে আমরা কি ধরে নিয়েছি এপসাইলন। এই যে দেখো ডি আই বাই আই মানে আইটা এইদিকে চলে এসছে, একটা ধ্রুবক নিয়েছি কে। এবার আমরা ইন্টিগ্রেশন করেছি কি i0 থেকে i, তো সেই জন্য ln i0 বাই i। এবার এটাকে আমরা কি 10 বেসে করে নিয়েছি log i0 বাই i দিয়ে এপসাইলন, এপসাইলনটা হচ্ছে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট। আর কি কি ফ্যাক্টর এফেক্ট করে এইটা। এবারে যে ম্যাথস, এই ম্যাথস গুলো একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাথস গুলো আমি তোমাদের পিডিএফ এ আরো কিছু আমি তোমাদের একটা পিডিএফ আপলোড করবো, যেখানে আরো অনেক ম্যাথস থাকবে, তোমরা ম্যাথস গুলো বেশি করে প্র্যাকটিস করবে। তোমরা অনেকে জানো যে ওডি মানে অপটিক্যাল ডেন্সিটি ইকুয়ালস টু হচ্ছে অ্যাবসর্বেন্স, সেটা হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে কি মাইনাস লগ টি, কারণ কি অ্যাবসর্বেন্স অপোজিট হচ্ছে ট্রান্সমিটেন্স, তো ট্রান্সমিটেন্স এর জন্য মাইনাস হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস লগ টি করেছে। এবার মাইনাস লগ টি দেখো এখানে একটা ট্রান্সমিটেন্স দুটো বলে দিয়েছে, ট্রান্সমিটেন্স 25 আর 50, 25 মানে কি 0.25 আর 50 টা কি 0.5। এবার এটা লগ নিয়েছে, এটা লগ পেয়ে গেলে এবার দুটোকে সামেশন করে বাই 2 করলে হচ্ছে আমরা গড়টা পেয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি। এটা আরো একটা ফর্মুলাতে মানে যে মাইনাস লগ টি মানে কি হচ্ছে লগ 1/t।
এবার আরেকটা ফর্মুলাতে কি বলেছে, ট্রান্সমিটেন্স বলে দিয়েছে, কনসেন্ট্রেশন আর পাথ লেন্থ বলে দিয়েছে। তো আমরা সেখান থেকে কি করেছি, প্রথমে অ্যাবসর্বেন্স বার করে নিয়েছি মাইনাস লগ টি করে। এখানে জানতে চাইছি যে মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্টটা কি হবে। তো আমরা প্রথমে অ্যাবসর্বেন্স বের করে নিই, অ্যাবসর্বেন্স বার করে নিয়ে কি ফর্মুলা খাটিয়ে আমরা সি আর সি আর এল এর ভ্যালুটা বসিয়ে আর অ্যাবসর্বেন্স এর ভ্যালুটা বসিয়ে আমরা মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টটা জানতে পেরে গেলাম। আর এটা কি বলেছে যে ডেভিয়েশন কি কি বিয়াস লাম্বালের সেম কোশ্চেন এটা অনেকবারই দিয়েছে, মানে এই কোশ্চেনটা আসতে পারে কিন্তু তোমাদেরও। আর এই ম্যাথস গুলো তো অবশ্যই আসবে, ম্যাথস গুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, তোমার আমি ম্যাথস তোমাদের আরো দিয়ে দেবো। এই যে এখানে কি দেখো, স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করতে বলি, তোমরা এই ডায়াগ্রামটাকে বা এই ডায়াগ্রামটাকে দুটো ড্র করে দিতে পারো। আর একটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কেন, মানে এই যে ওয়েভকে মানে কেন বলে, যে ইলেকট্রোম্যাগনেটিক একটা ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে কি যেদিকে যায় তিনটে মানে একে অপরের পারপেন্ডিকুলার হয়ে থাকে বলে এটাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে। আর এই এক্সাম্পল গুলো দিয়ে দেবে কি কি মানে আছে, কি কি ইনক্লুড আছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো এই কোশ্চেন গুলো আসলে আমি এগুলো রিডিং আর পড়লাম না, আমি অ্যান্সার যেহেতু লিখে দিয়েছি, তোমাদের যেগুলো বোঝানো সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। এই কোশ্চেন গুলো কিন্তু আগের বার এসেছিল। এবার দেখো তোমাদের হচ্ছে এটা তো আপলোড করেই দিবে, তোমাদের আগের স্টেটের ক্লাসটা আমি কিন্তু 1 উইক আগে নিয়ে নিয়েছিলাম, সরস্বতী পুজোর আগেই, কিন্তু একটু প্রবলেমের কারণে সেটা আপলোড করতে পারা যায়নি। তো আপলোড করে দিয়েছে। তো তোমাদের হচ্ছে আমি 50% ওইদিকে কমপ্লিট করে দিয়েছি ইউনিট 1, আর এখান থেকে এটা কমপ্লিট করেছি, তোমাদের খালি পড়ে আছে মাইক্রোস্কোপ আর সেন্ট্রিফিউগেশন টেকনিক। তো এই দুটো আমি ক্লাস নিয়ে নেবো, কিন্তু এগুলো লাস্ট নেবো, তার আগে আমি তোমাদের প্রোটিন, লিপিড আর নিউক্লিক অ্যাসিডের ক্লাসটা নিয়ে নেবো, তিনটে কোর পেপারটা আগে শেষ করে নেবো, সাথে তোমার প্রিপারেশনটা আরো ভালো হয়ে যায়। আমি এক্সামটা নেবো 10 তারিখের পর থেকে, আমি এক্সাম গুলো নিতে শুরু করবো। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি যেভাবে পড়িয়েছি, তোমাদের এর বাইরে কিন্তু এই সেমিস্টারে আসবে না, কারণ তোমাদের এটা কেমিস্ট্রি পেপার নয়, এটা বায়োকেমিস্ট্রি পেপার। আমি যা করেছি যথেষ্ট, এটা তোমরা এগুলো ভালো করে পড়লে তোমরা পরীক্ষায় কোনো কোশ্চেন আটকাবে না। তো তোমরা পড়ো, যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে এতটাই, টাটা।